সেটাই দেখতেছি এবার অনেক এই যে বইয়ে। আচ্ছা, এটা নিয়ে আপনার ই বুকটার কথা বলছেন তো, ই বুকটার ভিতরে কেস স্টাডি আছে, এমসিকিউ আছে, তারপরে এগুলো আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আপনি যদি জানেন, বেসিক্সটা জানেন, বিজনেস কমিউনিকেশন যদি বেসিকটা আপনি জানেন, তাহলে কিন্তু যেটাই আসুক আপনি করতে পারবেন। এখন যদি বেসিকটা যদি আপনি না পারেন বা না বুঝেন, তাহলে কিন্তু হচ্ছে কি, আপনি ওই কেস স্টাডি আসুক, এমসিকিউ আসুক, যেটাই আসুক, আপনি মানে আহ কি বলে পারবেন না। এবার এমনি টিকে থাকার সম্ভাবনা কেমন, টিকে কি থাকবে এবার ঠিক আছে, তো লাস্টের মিটিং এ? থাকবেই, তবে এবার একটু কোশ্চেনের প্যাশন যে প্যাটার্নটা আছে এটা একটু চেঞ্জ হতে পারে, তবে বেসিক্যালি একই থাকবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি, ওই মানে আপনার যদি বেসিকটা থাকে, যে কোশ্চেনে আসুক আপনার সেই কোশ্চেনটাই হচ্ছে কি আনসার করতে পারবেন। আমি এখানে যে ইয়েগুলো দিচ্ছি আপনার, পুরো সিলেবাসটা আমি কিন্তু কভার করতেছি, মানে হচ্ছে আমি সবগুলো পড়াবো না, কিন্তু যে চ্যাপ্টার গুলো, একটা চ্যাপ্টার আমি টোটালি বাদ দিয়ে দিব, আর যে চ্যাপ্টার গুলো পড়াবো সবই পড়াবো, এবং সিলেবাসে যা আছে তাই পড়াবো। তার মানে সিলেবাসের বাইরে থেকে তো ওরা আকাশ থেকে কিছু এনে দিবে না, এখান থেকে দিতে হবে। তার মানে আপনাকে শুধু জাস্ট এখান থেকে খুঁজে নিতে হবে যে আপনার কোনটার আনসার কোনটা আপনাকে লিখতে হবে। আমি কিন্তু হ্যাঁ সিলেবাস হ্যাঁ ধরে হ্যাঁ, ধরে সেটাই। পুরো নোটটা কিন্তু, আমি আপনারা খেয়াল করছেন মনে হয়, পুরো নোটটা কিন্তু আমি সিলেবাস ধরে ধরে বানাইছি। তার মানে সিলেবাস থেকে কোনো টপিক বাদ যায়নি। তার মানে সব তো আপনার জানাই থাকবে। এবং কেউ কিন্তু আপনারা টুকিটাকি জিনিস মুখস্থ করবেন, যেগুলো হচ্ছে পয়েন্ট গুলো মুখস্থ করবেন। একদম মুখস্থ করার দরকার নেই। আমি কিন্তু একবারে প্রত্যেকটা ইয়ে বলার সময় আপনার জব ডেসক্রিপশনের সাথে বা আপনার যে আপনি যে ডেস্কে আসেন ডেস্কের সাথে রিলেট করে দিব, তাহলে মুখস্থ করতে কোনো দরকারই নেই। আপনি পয়েন্টটা লিখবেন, দুই একটা পয়েন্ট লিখে তারপর একটা এক্সাম্পল দিয়ে দিবেন। আচ্ছা, আমরা এখন ক্লাসে হ্যাঁ ঢুকে হ্যাঁ যাবো। আমি কোশ্চেন আচ্ছা। আনসার সেশন করব। আপনারা দয়া করে সবাই একটু আনমিউট করে দিবেন। আমি কিন্তু কোশ্চেন আর আনসারের একটা কোশ্চেন আনসারের একটা সেশন রাখবো। আমি আজকে জাস্ট আপনারা শুধু একটু হাতে খাতা কলম নিয়ে বলবেন হ্যালো। যে হ্যাঁ জি, হ্যালো। জি, হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনারা একটু আনমিউট করুন, আমি কথা বলতে দিব, আমি জি আমি কথা বলতে দিব, আপনারা একটু সবাই একটু আনমিউট করেন, একটু হাতে। মানে ঠিক মতো আমি শুনতে পাচ্ছি না, ইকো হচ্ছে কথার মধ্যে। আমার কি হচ্ছে নাকি অন্যদেরও হচ্ছে? আমার মনে হয় আপনার এখানে হচ্ছে, আপনি একটু ওই যে অডিওটা, আপনার যেখানে অডিও আউটটা একটু ঠিক করে দেন, আমার মনে হয় আপনার এখানে ঠিক হয়ে যাবে, যেহেতু অন্য সবাই শুনতে পাচ্ছে। ঠিক ঠিক। আচ্ছা, আপনারা সবাই একটু কাইন্ডলি আনমিউট করে দেন, এবং যদি হাতে খাতা কলম থাকে, যদি একটু টুকে নিতে পারেন, নোট নিতে পারেন, তাহলে হয়তো বেনিফিটেড হবেন আর কি। না শুনে জাস্ট একটু খাতা কলমে টুকে নিলেন। প্রথমে আমি একটু শুরু করি, সেটা হচ্ছে সিলেবাস দিয়ে। দেখেন, আমাদের সিলেবাসটা হচ্ছে কি, 6টা চ্যাপ্টার আছে, মানে মডিউল এ থেকে এফ পর্যন্ত। এখন আপনারা দেখবেন আপনাদের এই কোশ্চেন আসবে 10টা। 10টা কোশ্চেনে আপনাকে আনসার করতে হবে 5টা। তাহলে 5টা কোশ্চেন যদি আনসার করতে হয়, আপনাকে কিন্তু ওই যে 6টা মডিউল 6টাই কিন্তু পড়ার দরকার নেই ভালোভাবে। কারণ প্রত্যেকটা কোশ্চেনের আনসার মার্কস হচ্ছে 20, 5 20 100, আপনাকে 5টাই আনসার করতে হবে। এবং আপনার এখানে কিন্তু কাউকে 80 90 পাওয়ার দরকার নাই, এই পাওয়ার দরকার নাই। আপনার ওই যে মানে 80 85 90 পাওয়ার কোনো দরকার নাই, আপনার 45 পাস করতে পারলেই হলো। এখন কথা হচ্ছে, এই 45 পাওয়ার জন্য আপনি মিনিমাম এফোর্টটা অ্যাটলিস্ট দিতে হবে, কারণ সবাই আমরা ব্যাংকে চাকরি করি, আমাদের কিন্তু এই মুহূর্তে পড়াশোনাটা অনেক টাফ। তো যেভাবে মিনিমাম একটা এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম যে আউটপুটটা পাওয়া যায়, আমি সেটাই বলবো। তারপরে কিন্তু যারা আপনাদের যদি প্রথমবার, আপনাদের স্পিডটা একটু ভালো আছে, তো সে কারণে হচ্ছে প্রথমবারই আপনারা রিস্ক নেন না। আমি যে বলবো যে আপনারা 4টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বেন। আহ একটু পড়বেন। আমি আচ্ছা, মাঝখানে অনেকে আমার মানে নক দিয়ে বসে, আমার আসলে ক্লাসে ডিস্টার্ব হয় এই জিনিসটাও। আপনারা যারা ক্লাস যখন আছেন তখন মেসেঞ্জারে নক দেওয়ার দরকার নাই। আচ্ছা, এরপর আমি যে জিনিসটা বলতে গেছিলাম সেটা হচ্ছে কি, 6টা মডিউল আছে, 6টা মডিউল 6টা ঠিকঠাক মতো পড়া দরকার না। আপনি 4টা মডিউল, যে 4টা চ্যাপ্টার আপনি সিলেক্ট করবেন, এই 4টা চ্যাপ্টার আপনি খুব ভালোভাবে পড়বেন, এবং যেন এই 4টা চ্যাপ্টার থেকে যেটাই আসুক আপনি পারেন। কারণ 4টা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট তো আপনি 6টা কোশ্চেন কমন পাবেন। আর 4টা না কি ধরলাম ওই 2টা চ্যাপ্টার থেকে আসলো, যদিও এই 4টা চ্যাপ্টার থেকে 7টা কোশ্চেন আসার কথা, কিন্তু আপনি ধরে নিলেন এই 4টা চ্যাপ্টার থেকে 6টা কোশ্চেন আসলো, বা 6টা যাই আসুক, এই 4টা চ্যাপ্টার থেকেই আপনি আনসার করবেন। তাহলে এই 4টা চ্যাপ্টার আপনি ভালোভাবে পড়ে যাবেন, ভালোভাবে পড়লেই এই 4টা চ্যাপ্টার থেকে আপনি 100 আনসার করতে পারবেন। এখন হচ্ছে কি, সহজ কোনগুলা? সহজ চ্যাপ্টার গুলা হচ্ছে, দেখেন, সহজ চ্যাপ্টার গুলো হচ্ছে একটু। হ্যালো, জি ভাইয়া, আমি একটু ক্লাস আছি, তো আমি আপনাকে ক্লাস শেষ করে কল দিচ্ছি, হ্যাঁ।
ভাই এখন আপনাকে লিঙ্কটা কিভাবে শেয়ার করবো বলেন? আপনি মেসেঞ্জারে একটু নক দেন তো, মেসেঞ্জারে একটু নক দেন একটু আর্লি। আচ্ছা ঠিক আছে, ওকে। সরি ফর ডিস্টার্বিং, মানে একজন তো সে লিঙ্ক পায় না। আপনারা সবাই লিঙ্ক পাইছেন না? আমরা সবাই পাইছি। লিঙ্ক পাইছেন, সবাই লিঙ্ক পাইছেন, কিন্তু উনি লিঙ্ক পায় নাই, জি ভাইয়া পাইছি আমি। বুঝতে পারি নাই। হয়তো স্যার টাইম লাইনের মধ্যে হারিয়ে গেছে আর কি। আচ্ছা, ওনাকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে মাঝখানে ডিস্টার্ব হলে ক্লাসের মানে ইয়েটা হারাই ফেলি। আচ্ছা, আমি বলতে গেছিলাম যে হচ্ছে চারটা চ্যাপ্টারের কথা, চারটা চ্যাপ্টার আপনারা ভালোভাবে পড়বেন। এখন আসেন এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। ও আচ্ছা, আর একটা যে জিনিসটা বলতে গেছিলাম সেটা হচ্ছে কোন চ্যাপ্টার গুলো ইজি। দেখেন, মডিউল আপনাদের হাতে সিলেবাসে থাকলে একটু মাথায় রাখেন, মডিউল এ, বি আর হচ্ছে মডিউল ই, এই তিনটা চ্যাপ্টার কম্পারেটিভলি অনেক ইজি। আপনারা কি একটু দাগে নেবেন? সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মডিউল এ, বি এবং ই কম্পারেটিভলি অনেক ইজি। তারপরে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো তারা কিন্তু অবশ্যই লেটারটা আনসার করবেন, কারণ ফ্রি হ্যান্ড রাইটিং লেটারটা আমি ধরাই দিব কিভাবে লিখতে হবে, ফরম্যাটটা আমি ধরাই দিব। কিন্তু তারপরেও আপনারা যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো আপনারা কি করবেন, লেটারটা আনসার করবেন। লেটার আনসার করলে হচ্ছে মার্কস বেড়ে যাবে, কারণ সবাইকে লেটারটা এড়াই যায় কেন? ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো না, সে কারণে হচ্ছে কি ওই কোশ্চেন গুলো মুখস্থ করে যায়, ওগুলা লিখতে পারে। তো যারা ভাইয়া লেটারগুলো আনসার কথা করে, বলে, জি, ইজি মডিউল কোনটা কোনটা? এ বি আর হচ্ছে ই। বি ই, ওকে। হ্যাঁ, এই তিনটা হচ্ছে ইজি, সাথে ডি কেও রাইখান। এটাও এখানে আমি একটা বাদ দিব, সেটা হচ্ছে বিজনেস প্রপোজাল। এটা অনেকটা একটা টপিক আমি বাদ দিব, বিজনেস প্রপোজাল, শর্ট রিপোর্ট স্ট্রাকচার এন্ড লং ফরম্যাট রিপোর্ট স্ট্রাকচার। কারণ এটা লিখতে গেলে আপনার অনেক টাইম কনজিউম হবে। এত টাইম দিয়ে যখন আপনি একটা প্রপোজাল লিখতে যাবেন তখন হচ্ছে কি আপনি মানে টাইমটা কুলাইতে পারবেন না। আর বিশেষ করে যারা ক্রেডিটে কাজ করছেন আপনারা, তারা এই প্রপোজালটা এমনিতেই পারবেন। তো আর যারা ক্রেডিটে কাজ করছেন না তারা বলবো যে এই কোশ্চেন যদি আসেও আনসার করবেন, কারণ এইটা হচ্ছে একটা লং কোশ্চেন, একটা প্রপোজাল বানাইতে হবে। এখন প্রপোজালটা বানাইতে বানাইতে কিন্তু আপনার দেখা যায় যে 40 মিনিট 45 মিনিট সময় শেষ করে দিবে, বা 1 ভাই ঘন্টা এটা সময় কোন লেগে যেতে মডিউল পারে। বলছেন? কঠিন এটা যেটা হচ্ছে সেটা কোনটা? মডিউল ডি এর একটা টপিকস এর কথা বলতেছি, বিজনেস প্রপোজাল। এটা মানে হচ্ছে কি লেটারটা রাখতে হ্যাঁ, বলছেন আবার ওটা পড়তে মানা করছেন? এটা একটা মানে একটা টপিকস আপনি বাদ দিবেন এখানে। কেন বাদ দিবেন বলতে লেটার কারণ লেটার একটা 16 নম্বর থাকবেই টপিকটা শিওর। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, টপিক 16। হ্যাঁ, এটা মডিউল ডি এর একটা টপিকস বাদ দিব আমি পরে। আমি তো আগে আপনাদের জাস্ট আজকে ওভারভিউ দিচ্ছি, মানে একটা টপিকস বাদ দিব, বিজনেস প্রপোজাল। এটা আপনি পড়তে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে পরীক্ষা আসলে এটা আমি বলবো যে আপনারা মানে এটা আনসার করেন না। কারণ হচ্ছে কি এটা আনসার করতে গেলে আপনার টাইম কনজিউম হবে বেশি, কারণ আচ্ছা, প্রপোজাল লেটার গুলো থাকবে সাধারণত, এটা শিওর? সরি বুঝি নাই। লেটার থাকবে এটা শিওর? হ্যাঁ, লেটার থাকবে শিওর। আর লেটার তো আচ্ছা, অবশ্যই আনসার করবেন, আর প্রপোজালটা হচ্ছে আনসার করেন না, কারণ প্রপোজালটা বড় হয়, লেটার গুলো সাধারণত ছোট হয়। অ্যাপ্লিকেশন বুঝতে লেটার, ইনকোয়ারি লেটার যেটাই আসুক এগুলো সাধারণত ছোট হয়, এগুলো আনসার করলে আপনার মার্কস বেড়ে যাবে। সাথে সাথে ছোট ওই লেটারের সাথে ছোট্ট একটা কোশ্চেন থাকে, ওইগুলা আনসার করে দিলাম। আচ্ছা, আপনারা সবাই মিট করেন, আমি কিছু এখন টিপস বলবো যেগুলো হচ্ছে কি আপনি সব সাবজেক্ট, শুধু বিজনেস কমিউনিকেশন না, সব সাবজেক্টেই আপনি কাজে লাগাতে পারবেন। সেগুলো হচ্ছে, 1 নাম্বার কথা, প্রত্যেক কোশ্চেন যখন আপনি আনসার করবেন, মানে প্রতিটা কোশ্চেন যখন আনসার করবেন প্রতিটা কোশ্চেনের একটা বিগিনিং দিবেন এবং শেষে একটা এন্ডিং দিবেন। অর্থাৎ একটা বিগিনিং একটা এন্ডিং থাকবে। এটা হচ্ছে একটা ভালো কোশ্চেন আনসার করার, প্রেজেন্টেশন করার হচ্ছে ভালো একটা উপায়। একটা বিগিনিং থাকবে, একটা এন্ডিং থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে বিজনেস, এটা হচ্ছে বিজনেস কমিউনিকেশনে প্রযোজ্য। বিজনেস কমিউনিকেশনে বেশিরভাগ হচ্ছে কোশ্চেন হচ্ছে বিজনেস কমিউনিকেশন রিলেটেড। তাহলে বিজনেস কমিউনিকেশন রিলেটেড যদি কোশ্চেন হয়ে থাকে, আপনি কি করবেন, ওই যে বিজনেস কমিউনিকেশনের ছোট্ট একটা সংজ্ঞা আছে, যে বিজনেস কমিউনিকেশন is a process of sharing information, knowledge, idea to the outsider organization or inside the organization for the purpose of achieving organizational goal। এরকম ছোট্ট একটা ডেফিনিশন আছে, এটা আপনারা মাথায় রাখবেন, ইজি। প্রত্যেক দিনে কিন্তু ডে টু ডে অপারেশনে আপনারা কিন্তু বিজনেস কমিউনিকেশন করে থাকেন। আমরা যেটাই করি, মানে পার্সোনালি যেটা করি এটা হচ্ছে পার্সোনাল কমিউনিকেশন বা কমিউনিকেশন। আর যখন আমরা অর্গানাইজেশনে যে যাই, আমাদের ব্যাংকে যাই, অফিসে যাই, যে অফিসে যে আমরা কলিগের সাথে এবং কলিগের কাস্টমার সাথে যে কমিউনিকেশনটা করি সেটাই হচ্ছে বিজনেস কমিউনিকেশন। তো এই জিনিসটা ছোট্ট একটা জিনিস আপনারা মনে রাখবেন। এবং ওই যে কুমিরের রচনার মতো কি করবেন, এটা হচ্ছে সব জায়গায় শুরুতে যদি
মানে বিগিনিংটা কিছু মাথায় না আসে, তাহলে যে বিজনেস কমিউনিকেশনের একটা ছোট্ট করে একটা ডেফিনিশন দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিটা পয়েন্টের সাথে একটা এক্সাম্পল দিয়ে দিবেন, এবং এই এক্সাম্পলটা আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে, মানে প্রত্যেকটা পয়েন্টের সাথে। এটা হচ্ছে পাস করা আর ফেল করার ভিতরে অন্যতম একটা তফাৎ। মানে আপনি পাস করবেন না ফেল করবেন এটা ডিসাইড করে ফেলবে হচ্ছে এক্সামিনার, হচ্ছে কি আপনি এক্সাম্পল দিচ্ছেন যে ওই এক্সাম্পল গুলা, কারণ প্রত্যেকটা পয়েন্টের সাথে একটা করে এক্সাম্পল দেওয়া মানে হচ্ছে আপনি ওই জিনিসগুলো বুঝে গেছেন, এবং দেখবেন যে ওইটা হচ্ছে আপনার জব রিলেটেড। তার মানে আপনি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার। এখানে তো কেউ আর বিজনেস কমিউনিকেশন মাস্টার হইতে আসে নাই, পাস করতে আসছে, মোটামুটি ব্যাংকের বিজনেস কমিউনিকেশনটা ভালো পারে, একটা ভালো মেল লিখতে পারে, লেটার লিখতে পারে, অ্যাপ্লিকেশন লিখতে পারে, তারপরে বিজনেস কমিউনিকেশনের মূল বিষয়গুলো বুঝে। এক্সামিনার জাস্ট এইটুকু যদি ওনাকে সন্তুষ্ট করতে পারেন লিখে, দ্যাটস ইট, কোয়ালিফাই পাওয়া কিন্তু কিছুই না, একবারে কিছুই না। এবং বিজনেস কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট সাবজেক্ট আমি মনে করি। কারণ হচ্ছে অন্য সাবজেক্ট গুলো যতটুকু মানে ইয়ের সাথে আপনার ব্যাংকের সাথে আপনার কাজের সাথে রিলেটেড না, কিন্তু বিজনেস কমিউনিকেশনটা প্রত্যেকটা দিন আপনার কাজের সাথে রিলেটেড। আচ্ছা, এরপরে গেল 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে অবশ্যই 100 চেষ্টা করবেন 100 আনসার করতে। আপনি অবশ্যই চেষ্টা করবেন যেভাবে হোক, বানাই হোক, যেভাবেই হোক 100 আনসার করবেন, এবং এটা 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 কিন্তু ভুলবেন না। 5 নাম্বার হচ্ছে কোশ্চেন আসে হচ্ছে কি, যেটা আমি অলরেডি আলোচনা করছি, 10টা কোশ্চেন আসে, আপনাকে লিখতে হবে 5টা। তাহলে সব চ্যাপ্টার ঠিকঠাক ভাবে পড়ার দরকার নাই, কিছু বাদ দিয়ে দিবেন, কিছু পড়বেন, যেগুলো পড়বেন সেগুলো খুব ভালোভাবে পড়বেন। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে কি খাতায় প্রেজেন্টেশন। খাতার যে প্রেজেন্টেশনটা এটা একটু ভালো করে দিলে হচ্ছে কি আপনার মার্কসটা বেড়ে যাবে। 45 পাওয়া ইটস আ ভেরি সিলি ম্যাটার। 45 কিন্তু খুব একটা মানে বেশি মার্কস না, কিন্তু যদি ব্যাংকিং মার্কস পাওয়া যায় না, সে কারণে আমি এর আগে বলেছি 100 মার্কসের আনসার করবেন। তাই প্রেজেন্টেশনটা একটু ভালো হইতে হবে। সে কারণে 1 নাম্বার কথা হচ্ছে কাটাকাটি করবেন না। 2 নাম্বার হচ্ছে গ্রাফ চার্ট এগুলো ইউজ করবেন। আপনার একটা কোশ্চেন লিখতেছেন, এখানে কিন্তু আসলে কোনো ম্যাথ না, কিচ্ছু না, তারপরে আপনি একটা গ্রাফ দিতে পারেন, আমি দেখাই দিব। আপনারা অলরেডি একাডেমিকে এগুলো করে আসছেন, কিন্তু আমরা কেউই একাডেমিকের মতো ওই যে ব্যাংকিং ডিপ্লোমাকে সিরিয়াস ভাবে নিই না, সে কারণে আসলে পাস করতে দেরি হয়। তো একটু সিরিয়াস নিলে, এখন যেহেতু ম্যান্ডেটরি হয়ে গেছে ব্যাংকিং ডিপ্লোমা, এটা অনেকটা একাডেমিকের মতো যদি আপনি নিয়ে নেন, আপনি কিছু গ্রাফ চার্ট নিজের মতো করে রেখে দেন একটা কোশ্চেনের সাথে, তাহলে হচ্ছে মার্কসটা বেড়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার যে জিনিসটা ভুল হয় অনেকে, এর আগের ব্যাচে অনেকে আমাকে বলছেন, এভাবে আনসার করছেন, সেটা হচ্ছে কি আনসার গুলা সিরিয়ালি না করা। এটা একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি 5 নাম্বার কোশ্চেনের আনসার করতেছেন। 5 নাম্বার কোশ্চেনের 3টা কোশ্চেন আছে। 5 নাম্বার কোশ্চেনের 3টা এ বি সি। এখন আপনি ভালো পারেন হচ্ছে যে বিটা অথবা সিটা, তো কি করলেন, শুরুতে বললেন যে আনসার টু দ্য কোশ্চেন নং 5C। এটা কিন্তু হইল না, এটা কিন্তু বিরক্তিকর। এক্সামিনার দেখলে বিরক্তি হবে, কারণ এটা তো রয়ে গেছে। তার মানে এটা আপনি পরে লিখছেন, কিন্তু শুরুতে তো লিখান নাই, কারণ এটা তো একই কোশ্চেন। তার মানে আপনি ভালো পারেন আর যাই পারেন, আপনি সিরিয়ালি লিখবেন। আপনি 5 নাম্বার আনসার টু দ্য কোশ্চেন নম্বর 5A, দেন এর পরে বি, দেন বি এর পরে সি। এই সিরিয়ালটা একটু মেনটেন করেন। ঠিক শর্ট নোট লেখার করতেও সেম। আপনি শর্ট নোট আসলে ফর এক্সাম্পল 10টা, আপনাকে লিখতে বলছে 6টা, তাহলে আপনি এ বি সি ডি, আপনি প্রথমে এ যদি না পারেন আপনি বি দিয়ে শুরু করেন, তাহলে বি এর পরে সি যদি না পারেন তাহলে ডি দিয়ে শুরু করবেন, মানে সিরিয়ালে যাবে। কোশ্চেনের সিরিয়ালটা মেনটেন হবে, একটু নোট নিয়েন। এগুলো হলে কি, এগুলো সিম্পল ব্যাপার, কিন্তু পাস করার জন্য কিন্তু একটা ভালো টনিক। আচ্ছা, 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে প্রশ্নটা আপনি সবচেয়ে ভালো পারেন আপনি সেটাই সবার আগে দিবেন। আপনি যদি শর্ট নোট দেখছেন যে আপনার কমন পড়ে গেছে, আপনি ভালো পারবেন, তাহলে শর্ট নোটটাই আগে দেন। অথবা আপনি দেখছেন যে 7 নাম্বার কোশ্চেনটা আপনি ভালো পারেন, তাহলে 7 নাম্বার কোশ্চেনটা আপনি সবার আগে লেখেন। আচ্ছা, এটা গেল। এরপর 8 নাম্বার হচ্ছে পরীক্ষায় যেহেতু 5টা কোশ্চেনের আনসার লিখতে হবে, তার মানে টাইম গুলো আপনি কিন্তু আগে ভাগ করে নেবেন। বেসিক্যালি আপনি একটা কোশ্চেন আনসার করার জন্য 35 থেকে 36 মিনিট সময় পাবেন। এর ভিতরে তো ইনভিজিলেটর আসবে, স্বাক্ষর করবে, আবার নিজেদের স্বাক্ষর করতে বলবে। তো অন এভারেজ আমি ধরে নিই যে আপনি 33-34 মিনিট করে সময় পাবেন। তো এভাবে আপনারা হচ্ছে কি প্রিপারেশন নিয়ে নিলেন। হ্যাঁ, এইগুলা গেল। তারপর হচ্ছে 9 নাম্বার টিপসটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট টিপস। অনেকে বলে যে আমি পাস করি নাই, আমার খাতাও মনে হয় কি কি হয়েছে, আমি তো অনেক ভালো লিখে আসছি। এটার অন্যতম একটা কারণ হতে পারে কি, আপনি শুরুতে আপনাকে যখন খাতা দিচ্ছে আপনি ঠিক মতো এনরোলমেন্ট নাম্বারটা লিখেন নাই, রোল নাম্বার লিখেন নাই, অথবা ডেট সিগনেচার দেন নাই। তারপরে ইনভিজিলেটর এসে চলে গেল, আপনি খেয়াল করেন নাই, উনি আপনার খাতা সাইন দেন নাই। তখন দেখা যায় আপনি ওই যে সারা 3 ঘন্টা ব্যাপী পরীক্ষাটা কষ্ট করে দিলেন, আসলেন গেলেন, সব কিন্তু বৃথা। ওনার সাইন যদি আপনার খাতায় না থাকে তাহলে কিন্তু এই খাতা বাতিল। তারপর এনরোলমেন্ট নাম্বার, রোল নাম্বার কোনো একটা বাদ গেলে হয়তো খাতা বাতিল করে দিতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এগুলো সিম্পল ইস্যু, কিন্তু মানে দেখা গেল যে পাস করার ক্ষেত্রে একটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায়। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, আপনি যখন কোশ্চেন গুলো আনসার করবেন তখন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, যে পয়েন্ট গুলা, এই পয়েন্ট গুলো একটু প্রেজেন্টেশনটা ভালো হওয়ার জন্য পয়েন্টের নিচে একটু আন্ডারলাইন করে দিলেন।
আন্ডারলাইনটা নীল কালি দিয়ে করবেন। অনেকে কি করে নীল কালি দিয়ে পয়েন্টগুলো লিখে এরপরে আবার কালো কালি দিয়ে শুরু করে। দরকার নাই, এতে আপনার অনেক টাইম কিল হবে, কারণ বিজনেস কমিউনিকেশনে মোটামুটি ভালোই লিখতে হয়, একবার লিখতে হয় না যে তা না, ভালোই লিখতে হয়। তো সে কারণে আপনার ওই কলম পাল্টানোর কোনো দরকার নেই। আপনি কি করবেন, কালো বল পেন কলম দিয়ে লিখবেন, লেখার পরে যখন কোশ্চেনটা শেষ হবে তখন নীল কলমের কালিটা বের করে পয়েন্টের নিচে একটা একটা করে দাগ দিয়ে দিলেন একসাথে, তাহলে আপনার টাইমটা কনজিউম হলো না। তারপরে 11 নাম্বার পয়েন্ট হচ্ছে, টিপস হচ্ছে যে আপনি কতটুকু এবং কত সময় নেবেন সেটা ডিপেন্ড করবে ওই যে আপনার যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনের মার্কসের উপরে। দেখবেন বিজনেস কমিউনিকেশনে কিন্তু যেহেতু এখন সিলেবাস চেঞ্জ হয়েছে, আপনি জানেন না আসলে কোন কোশ্চেন। আগের গুলো যদি আমি বলি বা আমি যেভাবে পরীক্ষা দিছি ওই ক্ষেত্রেও একই আসছে, যে কোনো দেখা যাচ্ছে অনেক বড় একটা কোশ্চেন, মানে লিখতে গেলে দেখা যাচ্ছে 4-5-6 পেজ, 4-5 পেজ লেখা যাবে, কিন্তু এটাতে মার্কস হচ্ছে 5। তার মানে আপনি তো ওই 5 মার্কসের জন্য 5 পেজ লিখে আপনার সময় নষ্ট করা যাবে না। আপনার পুরো টাইমটা আপনার হচ্ছে প্ল্যান করতে হবে মার্কসের উপরে। একটা কোশ্চেনের জন্য কত মার্কস, আপনি সেটা ওই যে মার্কসের উপরেই হচ্ছে ডিপেন্ড করে আপনি আনসার গুলো করবেন। এটা হচ্ছে 11 নম্বর টিপস। 12 নম্বর টিপ হচ্ছে কি, এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। অনেকেই আছেন আপনারা একাডেমি করছেন, কিন্তু হয়তো ব্যাংকিং ডিপ্লোমা এসে ভুল করে থাকেন যে ব্যাংকিং ডিপ্লোমাকে নর্মালি নিচ্ছেন। সেটা হচ্ছে কি, যে পাতায় আপনি একটা কোশ্চেন, ফর এক্সাম্পল আপনি 5 নাম্বার কোশ্চেন কথাই বলছিলাম, 5 নাম্বার কোশ্চেনটা এ বি সি এই 3টা কোশ্চেন আপনি আনসার করে শেষ হয়ে গেল কি একটা পাতায়, যে পাতার আরো অর্ধেক বাকি আছে। এখন আপনি কি করলেন, 6 নাম্বার কোশ্চেনের আনসার করবেন। এখন 6 নাম্বার কোশ্চেনটা ওই যে অর্ধেক পাতা বাকি রয়ে গেল, ওই অর্ধেক পাতা থেকে শুরু করবেন না, আপনি নতুন পেজ থেকে শুরু করবেন, যে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 6, নতুন পেজ। যে ওই যে বাকি অর্ধেক পাতা রয়ে গেল, এটা থাক, এটার জন্য তো আপনি ফি দিচ্ছেন, 300 টাকা ফি দিচ্ছেন পার সাবজেক্ট, সমস্যা নাই, ওই অর্ধেক থাক, ওই অর্ধেকের মায়া ছেড়ে আপনি নতুন একটা পেজে আপনি শিফট করবেন। এটা হচ্ছে আরেকটা টিপস। 12 নম্বর গেল। তারপরে হচ্ছে মিসকনসেপশন যেগুলো আছে আমি সেগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে অনেকে বলে যে ব্যাংকিং ডিপ্লোমা পাস করতে হলে 5টা 7টা লুজ নিতে হবে। এটা একদম আমার মতে এটা মানে এটার কোনো ভিত্তি নেই। আপনি আমি আমি আমার যদি আমার কথা বলেন, আমি শুধুমাত্র অ্যাকাউন্টিং পরীক্ষা, এখন তো অ্যাকাউন্টিং বাদ দিছি, আপনারা অনেক লাকি এনাফ। আমি প্রথমবার পরীক্ষা দিয়ে 5টা পাস করছি। আমি সারা জীবন বিবিএমবি এর মানে স্টুডেন্ট হয়েও অ্যাকাউন্টিং সারা জীবন করে এসেও আমি অ্যাকাউন্টিং এ ফেল করছিলাম প্রথমবার, পরের বার অবশ্য পাস করছি। তো এই অ্যাকাউন্টিং এ আমার হচ্ছে কি একটা আমি লুসিট নিয়েছিলাম, আর বাকি 11টা সাবজেক্ট আমি পাস করছি। ডিআইবিবি আর জেআইবিবি এই 11টা সাবজেক্টে একটাও লুস নিই নাই, কারণ যে পরিমাণ ওটা খাতা দেয় এটাই আপনি শেষ করতে পারবেন না। এবং এটা যদি আপনি ঠিকঠাক ভাবে লিখে দিতে পারেন, অবশ্যই যাদের লেখা ফাঁক ফাঁক অথবা বড় বড় অথবা লিখতে গেলে দেখা যায় যে 2-4টা মানে 12টা-13টা লাইনে একটা পাতা হয়ে যায়, ওনাদের কথা ভিন্ন। কিন্তু বেসিক্যালি সবারই আমাদের লেখা যেভাবে এভাবে হচ্ছে কি, খুব একটা বেশি লুসিট লাগার কথা না। তারপর লুসিট লাগবে নেবেন, কিন্তু 5-7টা লুসিট নিলে পাস হবে, না এলে পাস হবে না, এটা কিন্তু ঠিক না। আপনার বেসিক কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা ভাই কিছুক্ষণ আগে বলছে এটা ভাগ্য। আসলে ভাগ্য বলতে দেখেন যে আপনি ভাগ্য বলতেছেন, কিন্তু আপনি গুগল থেকে কপি করে নিয়ে আসছেন। যারা এক্সামিনার ওনারা কিন্তু বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের এডি এবং দে আর হাইলি এক্সপেরিয়েন্সড, তো তারা কিন্তু ওই ওয়েবসাইট সম্পর্কে ভালোই জানেন। এবং আপনি যখন সার্চ দিবেন দেখবেন প্রথম সার্চেই আসবে হচ্ছে সাধারণত উইকিপিডিয়া অথবা ইনভেস্টোপিডিয়া। আপনি বিজনেস রিলেটেড কোনো সার্চ দিলেই উইকিপিডিয়া অথবা ইনভেস্টোপিডিয়া অথবা studymaterials.com এই টাইপের সাইট গুলো আসে। এখন এইগুলা যে কি আছে এটা সবাই জানে, বিশেষ করে যারা বিবিএমবি করছেন, যাদের ব্যাকগ্রাউন্ড বিজনেস ব্যাকগ্রাউন্ড, ওরা জানেন যে সার্চ দিলে ওদের মাথায় আছে যে আসলে কোনটা আপনি লিখতেছেন। তো তার মানে বুঝতে হবে যে আপনি তো এটা কপি করছেন, যদিও এখন কপি আর করতে পারবেন না। তারপরেও একটু এটা বলে দিলাম আর কি। এইটাই গেল। এখন এটার উপরে আমি যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন, তাহলে আমরা ক্লাসে চলে যাবো। কে কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলছিলাম যে এই যে আমাদের হ্যাঁ, সরি নতুন আমাকে ভাইয়া রাখবেন, আমি আসলে বয়সে আপনার ছোট হবো, ছোট ভাই সেটাই রাখতে হচ্ছে, পারেন। তারপরে তো 7 সাড়ে না, না, আমি বলছিলাম যে লজ্জা দিয়ে না, লজ্জা দিয়ে না, আমরা সবাই কলিগ। আচ্ছা ঠিক আছে। ওই আমাদের যে একটা বই দিছে আইবিবি থেকে, হ্যাঁ হ্যাঁ আগে তো কোনো বই ছিল না, মানে ফিক্সড আমাদের একটা বই আছে। মানে আমি বইয়ের আলোকে আর কি, যে বইয়ে দেখলাম যে এমসিকিউ আছে, আবার
কেস আচ্ছা স্টাডি আমি আছে বুঝতে পারছি আপনারা, আমি কিন্তু ওই বইটা কিন্তু আমি স্টাডি করছি ভাইয়া, ওই বইটা স্টাডি করে আমি নোটগুলা কিন্তু হ্যাঁ, ওই মানে নিতে পারি নাই। প্রতি ওই ক্লাসটাই যাতে আমাদের, হ্যাঁ, বইয়ের অনুসারে হয় আর কি। আমার মনে হয় হ্যাঁ যে বইটাতে কি মনে হয় বইয়ের প্রশ্নগুলিও আছে দেখলাম, শর্ট কোশ্চেন আমি যে ম্যাটেরিয়ালস গুলো দিছি, আচ্ছা আমি আপনার কথা বুঝতে পারছি একটু, কারণ আমাদের সময় তো সংকীর্ণ। আপনার আপনি আপনি যে সময় আনসার বেশি গুলো নাই করতেছেন সবগুলাই কিন্তু চলে আসবে, বুঝতে পারছেন? মানে আপনি রেলেভেন্ট আর কোশ্চেন আমাদের করলে এই কিন্তু যে কেস সবার জন্য স্টাডি গুলি সুবিধা একটু হবে। বুঝাই দিবেন আর কি। অবশ্যই আমি সেটাই বলতেছি, রেলেভেন্ট কোশ্চেন করলে কিন্তু সুবিধা হবে। আপনি সামনে না যে আমি জাস্ট এই যে কি পয়েন্ট গুলো আলোচনা করলাম এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, এটাতে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। না, এগুলি তো খুব ভালো আচ্ছা লাগছে। আর কারো তাহলে একটু আনমিউট করে দেন। আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের ভাইয়ারা আপুরা? জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আমি বিজনেস কমিউনিকেশন একবার অ্যাটেন্ড করছিলাম 2013-14 সালে, এরপর আর পরীক্ষা দেওয়া হয়নি আমার। তো আচ্ছা আমি এটা যখন রিলেভেন্ট কোশ্চেন না করে আপনি এই টিপস গুলো সম্পর্কে না যদি কোনো একটা কোশ্চেন থাকে। টিপস, হ্যাঁ আচ্ছা টিপসের আচ্ছা জন্য। বলেন, জি তাহলে আমি বলেন তখন যেটা প্রবলেম ফেস করছিলাম সেটা হচ্ছে যে আমি যখন লেটার লিখতে যাই, লেটারগুলা হ্যাঁ। তখন আমি সাধারণত খাতাতে রোল করে তারপর লিখি। তো লেটার খানার তো লিখতে রোল করা থাকে গেলে ভাইয়া, রোল খানার করার তো পর রোল করা জায়গাটা থাকে, কমে যায়। খানার তো রোল করাই থাকে, আপনি আবার রোল করতে গেলেন কেন? আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে আছে, যাই হোক রোল করা ছিল কিনা যাই হোক, আমি লিখতে যখন গেলাম তখন আমার এক পেজে লেটার গুলো শেষ হচ্ছিল না, সেকেন্ড পেজে চলে যাচ্ছিল, আমার লেখা একটু গ্যাপ। হ্যাঁ, তো লেটার সেক্ষেত্রে একটা যদি যদি সেকেন্ড পরীক্ষার হলে লেটার সেকেন্ড পেজে গেলে কোনো সমস্যা নাই। পরীক্ষার হলে মানে লেটার সেকেন্ড পেজে যাইতেই পারে, কারণ হচ্ছে আপনি তো এটা কম্পিউটারে ড্রাফট করতেছেন না, অথবা কিন্তু একবারে আমাদের স্কুল কলেজের অ্যাপ্লিকেশন লিখতেছেন না। কারণ এই অ্যাপ্লিকেশন লিখতে গেলে এখন আপনাকে বললো যে ম্যানেজিং রাইটিং লেটার টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর ফর ওপেনিং এ ব্রাঞ্চ ইন কুমিল্লা। এখন এটা হ্যাঁ, যখন আপনি লিখতে যাবেন এক পেজে আপনি পারবেন না তো, কারণ হচ্ছে কি আপনি কি যখন এই লেটারটা লিখতে যাবেন তখন আপনাকে জাস্টিফাই করতে হবে এমডি স্যারের কাছে কেন আপনি কুমিল্লাতে এই ব্রাঞ্চটা খুলতে যাবেন। তাহলে জাস্টিফাই করতে গেলে আপনাকে কিছু জাস্টিফিকেশন দিতে হবে। তো জাস্টিফিকেশন দিতে গেলে এক আচ্ছা, পেজে তো আপনি এই জাস্টিফিকেশন গুলো দিতে পারবেন না, হবে না। হ্যাঁ, রাইট রাইট। তাই না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি। আর কারো যদি কিছু বলেন তাহলে আমরা, আর কাছে যদি কিছু থাকে একটু বলতে পারেন। সবাই রোজা রাখছে তো সে কারণে আমি একটু ফাস্ট করতেছি, কারণ কিছুক্ষণ পরে দেখবেন যে ঘুম আসতেছে। ভাই আমি বলি, হ্যালো, আমরা তো ফ্রি হ্যান্ড রাইটিং না, মানে বিজনেস কমিশনে আমি সব সাবজেক্টে পাস করছি দুইবারেই। আমার বিজনেস কমিউনিকেশনটা আমি 2বার দিছি, 3বার দিছি। প্রথমবার ভালো হয় না, 2বার কোন রকম দিছি, ভালো হয়েছে, মোটামুটি পাস করি নাই। এখন আমার মনে হয় যে হয়তো ওই যে ফ্রি হ্যান্ড আগের আমি অন্য সাবজেক্ট গুলো আমি একবারে পাস করছি, যেহেতু বাংলা আমরা সবসময় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাংলাতে দিয়ে আসছি। তার মানে তো আপনি ওই বাংলা বানাই দেখছি আগের, হ্যাঁ, আমরা লোকে মেট্রিক 94, তো দেখা যায় বয়স হয়ে গেছে এখন 42 উপরে, 42 43, এখন মুখস্থ করে পারি না, আবার না পারি হলো গিয়ে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং বিজনেস কমিউনিকেশন, এইতে আমরা আটকে গেছি। দেখা যায় আমি এটা 3বার দিব। আমার একবার হয়েছিলাম যে আমি আর ডিপ্লোমাই দিব না, এখন তো বাংলাদেশ ব্যাংক যেহেতু বাধ্য করছে দিতে হবে, তাহলে এই জন্য আপনার সাথে জয়েন করা। আচ্ছা এই আপনার কথাটা হচ্ছে কি আমি বুঝতে পারছি। এখন হচ্ছে বেসিক ইংলিশটা তো অ্যাটলিস্ট আপনার আছে। এখন আমি যে ক্লাসে করব আমি কিন্তু বাংলায় ক্লাস নিব। তার মানে আপনি বাংলায় বিষয়গুলো বুঝবেন, আপনার ব্যাংকের সাথে রিলেট করবেন, আপনি সিম্পল সেন্টেন্সে, একবারে সিম্পল সেন্টেন্স, আপনি কম্পাউন্ড কমপ্লেক্স কিছু দেখে রাখবেন না, ছোট ছোট সেন্টেন্সে আপনি আপনার অ্যান্সার গুলো দিয়ে সাথে একটা এক্সাম্পল দিয়ে দিবেন, দেখবেন ইনশাল্লাহ পাস চলে আসবে। 45 মার্কস তো খুব বেশি না, 100 মার্কস যদি আপনি আনসার করেন। টেকনিকটা আসলে আপনি আমাদের ধরাই দিবেন, ইনশাআল্লাহ আমি বলে এই দিব তো, টেকনিকটা আপনি সিম্পল আপনার সেন্টেন্স ক্লাসে আমরা থাকেন, কিভাবে। ক্লাসে থেকে যেগুলো হবে, যেগুলো আমি বলবো আপনি জাস্ট ওই যে একটু ছোট ছোট করে বাংলা লিখে নিলেন, ওই জিনিসটাই আপনি লিখে দেন, আপনি পাস করে চলে আসবেন। এখানে কিন্তু কারো একবারে এক্সপার্টাইজ স্কিল জাস্টিফিকেশন না, করার জন্য কিন্তু ব্যাংকিং ডিপ্লোমা না। আমার 45 পাইলে হয়, 45 46 সেটাই, 45 এখানে কারো এই পাইলে পাওয়ার হয়, দরকার নাই, পাস কারো করে মানে পাস এই করতে হলে হয়। পাওয়ার দরকার নাই, 80 পাওয়ার দরকার নাই, 70 পাওয়ার দরকার নাই, 45 আপ পেলেই কোন রকম হয়ে গেল, এই যাত্রা বেঁচে গেলেন, শেষ। তাহলে আপনাদের হাতে আমি একটু ক্লাসে যাই, আপনাদের হাতে বিজনেস কমিউনিকেশনের সেকেন্ড চ্যাপ্টারটা একটু আপনারা খুলেন, সেটা হচ্ছে কি সামনে একটু নেন, আমি স্লাইডটা শেয়ার করতেছি। এটা খুবই সিম্পল, খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তো থাকবেই মাস্ট, আরো বেশি থাকতে পারে কিন্তু মিনিমাম একটা থাকবে।
আর হচ্ছে বেসিক যদি আইডিয়াটা থাকে, যেটাই আসুক, এমসিকিউ আসুক, এমসিকিউ আসবে না যদিও, আমি খোঁজ নিছি এই ব্যাপারে। কারণ হচ্ছে এমসিকিউ থাকলে কিভাবে দিবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এমসিকিউ এর ব্যাপারে কিন্তু বইতে আছে, ই বুকে, কিন্তু এই বিষয়ে কোনো কিছুই বলা নাই আসলে। কেস স্টাডির ব্যাপারে কেস স্টাডি আছে, এটা আপনাদেরকে হয়তো শেখানোর জন্য দিছে, কারণ আমরা যারা আপনি যারা অনার্স মাস্টার্স করে আসছে দেখেন, আমরা প্রত্যেক সাবজেক্টে কিন্তু কেস স্টাডি থাকে। মানে এটা ডজন্ট মিন যে কেস স্টাডি পরীক্ষায় আসে সব সময়। এখন দেখা গেলো যদি আসলেও সমস্যা নাই, কারণ আপনি যদি বেসিক জানেন তাহলে তো সমস্যা নাই, আপনি জানেনই। আপনি যদি মানে ইফ ইউ নো হাউ টু কাউন্ট, আপনি যদি কাউন্টিং জানেন, তার মানে যে কোনো নাম্বারই আপনি মেক করতে পারবেন। যদি কাউন্টিং না জানেন তখন তো কোনো নাম্বারই মেক করা যাবে না, এটা শুধু একটা ভিজিবল সাইন দেখা যাবে। ব্যাপারটা অনেকটা এরকম। মানে আপনি যদি বিজনেস কমিউনিকেশনটা বুঝতে পারেন অথবা জানেন, যে বেসিকটা মাথায় থাকে, তাহলে কিন্তু যেটাই আসুক আপনি পারবেন না, হোয়েদার এমসিকিউ অর ব্রড কোশ্চেন অথবা কেস স্টাডি, যেটাই হোক না কেন। মানে বিজনেস কমিউনিকেশনের বেসিকটা জাস্ট আপনার মাথায় থাকলেই হলো। আচ্ছা, তাহলে আপনি একটু বিজনেস কমিউনিকেশনটা আপনার সেকেন্ড চ্যাপ্টারটা আপনারা একটু খুলেন, আমি একটু আলোচনা করি। আজকে হচ্ছে কি সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু করব, ফার্স্ট চ্যাপ্টারটা বলবো। ফার্স্ট চ্যাপ্টারের একটু ছোট্ট দুইটা ডেফিনেশন দিয়ে শুরু করব, সেটা হচ্ছে কমিউনিকেশনটা আর হচ্ছে বিজনেস কমিউনিকেশনটা কি। কমিউনিকেশন মিন্স কিন্তু এই যে আমি আপনার সাথে কমিউনিকেশন করতেছি, এটাই ধরনের কমিউনিকেশন। কমিউনিকেশন মিন্স শেয়ারিং ইনফরমেশন, আইডিয়াস, অ্যাটিটিউড, নলেজ টু দ্য আদার পারসন। আপনি যে কমিউনিকেশনটা করতে, আপনার যে নলেজ, ইনফরমেশন, আপনার যে অ্যাটিটিউড, আপনার যে যেটাই বলি আমরা, লেটার, চিঠি, যেটার মাধ্যমে হোক, একজন আরেকজনের সাথে যেভাবে আমরা যোগাযোগ করতেছি, সেটাই হচ্ছে কমিউনিকেশন। এবং কমিউনিকেশনের সাথে বিজনেস কমিউনিকেশনের তফাৎটা কি, ওই যে কমিউনিকেশনটা তো পার্সন টু পার্সন হচ্ছে, মানে পার্সোনালি হচ্ছে, আর বিজনেস কমিউনিকেশনটা হচ্ছে যখন এই কমিউনিকেশনটা একটা অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য হয়, সেটাই হবে বিজনেস কমিউনিকেশন। এই জিনিসটা আপাতত মাথায় রাখেন যে কমিউনিকেশন ইজ শেয়ারিং ইনফরমেশন, আইডিয়া, অ্যাটিটিউড, নলেজ টু দ্য আদার পারসন। এই জিনিসটা হচ্ছে কি শুধু কমিউনিকেশন। আর হচ্ছে বিজনেস কমিউনিকেশন কোনটা? বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন, আইডিয়া, অ্যাটিটিউড, নলেজ ফর দ্য পারপাস অফ অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোল। অর্গানাইজেশনাল গোলটা অ্যাচিভ করার জন্য। এবং বিজনেস কমিউনিকেশন হচ্ছে ব্যাক বাই ফিডব্যাক। ফিডব্যাক মানে তো আপনারা জানেন, গেটিং সামথিং ইন রিটার্ন, মানে কোনো কিছু আপনি পাচ্ছেন, একটা কমিউনিকেশন করলেন। ব্যাপারটা হচ্ছে এরকম, একজন ডিপোজিটরকে আপনি বললেন যে এফডিআর করার জন্য, আপনি ওনাকে কনভিন্স করার চেষ্টা করছেন। উনি যদি এফডিআরটা করে তাহলে আপনি কিন্তু ফিডব্যাকটা পাইলেন, আর এফডিআরটা যদি না করে তাহলে কিন্তু আপনি ফিডব্যাকটা পাইলেন না। তার মানে কমিউনিকেশনটা ইনএফেক্টিভ হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে বিজনেস কমিউনিকেশনটা হচ্ছে অর্গানাইজেশন পারপাসে, আর শুধু কমিউনিকেশনটা হচ্ছে আপনার পার্সোনাল পারপাসে। মানে এই বেসিকটা হচ্ছে এক নাম্বার চ্যাপ্টারে, এটা লাগতেছে এখানেও 2 নাম্বার চ্যাপ্টারে। সে কারণে এখন 2 নাম্বার চ্যাপ্টারের ফার্স্ট টপিক আছে মেজর টাইপস অফ কমিউনিকেশন। আমি একটা টিপস বলতে ভুলে গেছি। আপনারা হচ্ছে কি যখন কোশ্চেন আসে, আপনি যে ভাইয়া 3 বার পরীক্ষা দিয়েছেন, অনেক সময় কোশ্চেনটা বুঝতে হয়তো ভুল করেন। যে একটা কোশ্চেন আসলো, আপনি পড়ে গেছেন যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। এখন পরীক্ষার হলে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন আসলো না, আসলো কি স্কোপ অফ কমিউনিকেশন। আপনি তখন বললেন যে কি দিল, স্কোপ অফ কমিউনিকেশন তো আমি পড়ে আসি নাই, কিন্তু আসলে ওই যে আনসার তো ওইটাই, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। তার মানে কিছু সিনোনিম কিন্তু, মানে বেসিক কিছু সিনোনিম কিন্তু শিখতে হবে বিজনেস কমিউনিকেশন পাস করার জন্য হলেও। যেমন আপনার ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন বললে শুধু ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন আসলো না, বললো স্কোপ অফ কমিউনিকেশন, তাহলে স্কোপ সেটাও ইম্পর্টেন্স। বললো সিগনিফিকেন্স অফ কমিউনিকেশন, তার মানে ওইটাও ইম্পর্টেন্স। বললো হচ্ছে ফাংশনস অফ কমিউনিকেশন, সেটাও কিন্তু ইম্পর্টেন্সের ভিতরে পড়ে। বললো হচ্ছে আর কি মানে ইউটিলাইজেশন অফ বিজনেস কমিউনিকেশন ইন অর্গানাইজেশন, সেটাও কিন্তু ইম্পর্টেন্স। তার মানে ইম্পর্টেন্সটাই, মানে ইম্পর্টেন্সটা, তারপর হচ্ছে পারপাস, একদম বলছেন ঠিকই, পারপাস অফ কমিউনিকেশন, সেটাও কিন্তু ইম্পর্টেন্স। মানে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে, পরীক্ষা হলে একটু বুদ্ধি খাটাইতে হবে। আপনার কিন্তু এই যে শীটটা দিচ্ছি, এর বাইরে কিন্তু কোনো টপিক নাই আপনার সিলেবাসের বাইরে। তার মানে আপনার কাছে আমি সময় করে আপনাদের সবাই কিন্তু আপনারা কুমিরের রচনা জানেন, মানে একটা ছেলে যে ওই কুমিরের রচনা দিয়ে সব পরীক্ষা শেষ করে আসতো, ওইরকম আপনার কাছে আছে এই বুলেট, এইগুলা অস্ত্র গোলা বারুদ যাই বলেন, এই কটাই আছে, এই কটাই পরীক্ষা হলে কাল লাগাইতে হবে, প্রশ্ন যেটাই আসুক। আচ্ছা, এখন আমরা আসি মেজর টাইপস অফ কমিউনিকেশন। এখানে যদি মেজর টাইপস অফ কমিউনিকেশন বলে, তাহলে মেজর টাইপস অফ কমিউনিকেশন পরীক্ষা আসলো না, আসলো কি মেজরের একটা সিনোনিম আসলো, অথবা আসলো যে ফান্ডামেন্টাল কমিউনিকেশন টাইপস,
ডিসকাস ফান্ডামেন্টাল টাইপস অফ কমিউনিকেশন। আপনার কিন্তু ওই যে মেজর টাইপস অফ কমিউনিকেশন গুলো, তো কোশ্চেন গুলো একটু খেয়াল রাখবেন। এখন মেজর টাইপস অফ কমিউনিকেশনের ভিতরে কি আছে? মেজর টাইপস অফ কমিউনিকেশনের ভিতরে আমি একটা শুরুতে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিছি। আপনারা প্রত্যেকটা কোশ্চেনে চেষ্টা করবেন যে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে তারপর শেষ করতে একটা, এবং এক্সাম্পল থাকলে একটা এক্সাম্পল দিয়ে গেলাম। মেজর টাইপস অফ কমিউনিকেশনের ভিতরে তিনটা আছে, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। এখন এইখানে আমি স্লাইডটা শেয়ার করতে ভুলে গেছি, আমি স্লাইডটা শেয়ার করি একটু। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিনটা দেখতে পাচ্ছি। জি, দেখা যাচ্ছে। নোটস অন চ্যাপ্টার 2 ক্লাসিফিকেশন এন্ড মেথডস অফ কমিউনিকেশন দেখা যাচ্ছে? না দেখা না, যাচ্ছে এখন না, দেখা যাচ্ছে কিছুক্ষণ না। আগে দেখা গেছিল। এখন দেখা আপনার যাচ্ছে না? ফোল্ডার গুলো দেখা না, যাচ্ছে, এখন আপনার দেখা ফোল্ডার যাচ্ছে গুলো, না। ফোল্ডার গুলো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু শেয়ার করতেছি, কেন যে আসতেছে না। এই আসছে আসছে, এবার পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আসছে স্যার। আচ্ছা, এখানে দেখেন, আমি একটু বড় করে দিই। এখানে আসে মেজর টাইপস অফ কমিউনিকেশন। এখন মেজর টাইপস অফ কমিউনিকেশনে দেখেন তিনটা টাইপস আছে, সেটা হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন এন্ড ভিজুয়াল কমিউনিকেশন। তার মানে তিনটারে টাইপস আছে। যদি আসলো পরীক্ষায় মেজর টাইপস অফ কমিউনিকেশন, তাহলে আপনি এই তিনটা একটা গ্রাফ দিয়ে দিতে পারেন। কিভাবে একটা গ্রাফ দিয়ে দিতে পারেন আমি জাস্ট একটু দেখাই, ছোট্ট করে নতুন আমার নতুন নতুন স্লাইডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, দেখা হ্যাঁ যাচ্ছে। দেখতে পাচ্ছি। দেখেন, তো আপনি তাহলে ঠিক আছে, এই যে ছোট্ট করে একটা গ্রাফ এঁকে দিলেন, এইভাবে কি করলেন, তিনটা দিলেন, এভাবে দিলেন, এভাবে দিলেন। এখানে কি হচ্ছে কি মেজর টাইপস অফ কমিউনিকেশন, এখানে টাইপস অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন। এখানে হচ্ছে কোনটা, তিনটা কি, ভার্বাল কমিউনিকেশন, একটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, এখানে হচ্ছে কি আপনার ভিজুয়াল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন। এভাবে কিন্তু মানে যখনই আপনি মেজর টাইপস অফ কমিউনিকেশন ডিসকাস করতে যাচ্ছেন, এভাবে কিন্তু আপনি একটা ছোট্ট একটা চার্ট দিয়ে দিচ্ছেন। তার মানে আপনার এক্সামিনার বুঝে গেছে আপনি আসলে কি ডিসকাস করতে যাচ্ছেন আপনার পরে, সে কিন্তু একটা ভালো একটা ওভারভিউ পেয়ে গেল। তার মানে ওই যে পাস ফেলের 45 স্যার, 45 স্যার, 35, 40 এর ভিতরে তফাৎটা হচ্ছে কিন্তু এই ছোট্ট একটা জিনিসগুলো। এগুলো কিন্তু একটু মাথায় রাখেন, তাহলে আপনি পরীক্ষা হলে একটু কাজে লাগালেই কিন্তু আপনার দেখা গেল যে এই এগুলার মানে মার্কস গুলা 45 তোলা কিন্তু কোনো ব্যাপারই না। আমার আগের চ্যাপ্টারটা গেল কই? আচ্ছা, পাইছি। আসেন মেজর টাইপস অফ কমিউনিকেশন। এখন আছেন এটা এইভাবে একটা এক্সাম্পল, এই আপনি চার্ট এঁকে দিলেন। তারপর হচ্ছে আসেন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনটা কি জিনিস? ভার্বাল কমিউনিকেশনটা কিন্তু চারটাকে ইনক্লুড করে। সেটা হচ্ছে আপনি প্রথমে ছোট্ট একটা করে ডেফিনিশন দিয়ে দেন ভার্বাল কমিউনিকেশনটা কি জিনিস। ভার্বাল কমিউনিকেশন means communicating a message by speaking or writing the message to the receiver. Actually, verbal communication means listening, reading, speaking, writing.
আপনারা যারা আইএলটিএস এক্সাম দিয়েছেন অথবা আইএলটিএস সম্পর্কে জানেন, তারা আইএলটিএস এ কিন্তু 4টা টেস্ট হয়, চারটা মডিউলের উপর এক্সাম হয়। সেটা হচ্ছে কি লিসেনিং, রাইটিং, রিডিং, স্পিকিং। এটা হচ্ছে আসলে ভার্বাল কমিউনিকেশন। তার মানে আপনি ওই আইএলটিএসটা মনে রাখবেন যে ভার্বাল কমিউনিকেশন মানে 4টা, লিসেনিং, স্পিকিং, রাইটিং এন্ড রিডিং। এই 4টা কমিউনিকেশনের 4টার মাধ্যমে হচ্ছে ভার্বাল কমিউনিকেশন গুলো হয়। তার মানে ভার্বাল কমিউনিকেশন মিন্স কমিউনিকেটিং আ মেসেজ বাই লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং। যদি এভাবে দিয়ে দেন সুন্দর। আর যেভাবে আমি লিখছি এটা আমি ছোট্ট একটু নিয়েছি হচ্ছে ওই যে ইবুক থেকে, আইবিবি ইবুক থেকে, যে ভার্বাল কমিউনিকেশন মিন্স কমিউনিকেটিং আ মেসেজ বাই স্পিকিং অর রাইটিং দ্য মেসেজ টু দ্য রিসিভার। আপনি রিসিভারকে যে মেসেজের মাধ্যমে, স্পিকিং এর মাধ্যমে, বলার মাধ্যমে যে কমিউনিকেশনটা করে থাকেন সেটাই হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। এখন ভার্বাল কমিউনিকেশনের যে 4টা আছে, এই 4টাকে দেখেন, এই যে সুন্দর করে একটা গ্রাফ দিয়ে দিলাম, মাঝখানে হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আমি দিছি এটা শর্টে দিছি, কিন্তু আপনারা কিন্তু শর্ট দিবেন না পরীক্ষায় পুরোটাই ভার্বাল কমিউনিকেশন লিখে আপনি চারদিকে 4টা দিয়ে দিবেন যে লিসেনিং, রিডিং, স্পিকিং এন্ড রাইটিং এর মাধ্যমে হচ্ছে আমরা ভার্বাল কমিউনিকেশন গুলো করে থাকি। তাহলে একটু লিসেনিংটা আপনি লিখবেন কিভাবে? এখন লিসেনিং এর মাধ্যমে আমরা কমিউনিকেশনটা করে থাকি। ভাইয়া সরি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ স্যার। ভাই যে রাইটিং কিভাবে ভার্বাল কমিউনিকেশন হয়? রাইটিং তো হচ্ছে কি আপনার যে টাইপস অফ কমিউনিকেশন, এই টাইপস অফ কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন মূলত যদি আমি মুখের ভাষায় বলতে চাই যে ভার্বালটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন যে হচ্ছে মৌখিক। জি জি, আমি সেটাই বলছি। আমি যখন হ্যাঁ, কোনো হ্যাঁ, কিছু হ্যাঁ। লিখে ফেলতেছি সেটা তো আমার রিটেন কমিউনিকেশন হয়ে Written যাচ্ছে, আর communication এটা হয়ে ভার্বালে যাবে। কিভাবে হচ্ছে? হ্যাঁ, কিন্তু ভার্বাল কমিউনিকেশন টাইপস এর ভিতরে কিন্তু ওই যে রিটেনটা হচ্ছে কি ভার্বালে চলে আসছে। আপনার লিসেনিং, স্পিকিং, রাইটিং এন্ড রিডিং এই 4টাই কিন্তু ভার্বালের ভিতরে পড়ছে। আর বাকি সেটাই যে বললাম, বাকি 3টা আমার কাছে মনে হচ্ছে যে ভার্বাল, বাট রাইটিংটা আসলে আমি মানে বুঝতেছিলাম না যে কেন এটা ভার্বালের মধ্যে যাচ্ছে। এটা আমি কনফিউজ ছিলাম, কিন্তু আমাদের ইবুকেও কিন্তু এটা নিয়ে আসছে। এবং আমি আচ্ছা, right. আরেকটা বই প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন বিজনেস কমিউনিকেশন, ওনার বইটা দেখলাম, উনি আসছে হচ্ছে ভার্বাল কমিউনিকেশনটাকে হচ্ছে কি রিটেন কমিউনিকেশনটাকে ভার্বাল কমিউনিকেশনের ভিতরে যখন টাইপসে যা বলতে যায়। কারণ হচ্ছে কি আচ্ছা, আপনার এখানে টাইপস বলতেছে হচ্ছে আপনার মেজর টাইপসে বলতেছে 3টা, ভার্বাল, নন ভার্বাল আর হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল। ভার্বাল এই 3টা ফেলছে। আর নন ভার্বাল মানে হচ্ছে কি আপনি ওই যে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এর মাধ্যমে যেগুলো করে থাকেন ওটার বাইরে যা করেন সেটাই হচ্ছে নন ভার্বাল। আর ভিজুয়ালটা হচ্ছে কিন্তু এটা একটা আপ টু ডেট, মানে হচ্ছে টেকনোলজির কারণে যে টেকনোলজি কিংবা আপডেট টেকনোলজির কারণে যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। তো সে কারণে কিন্তু মেজর টাইপসটারে কিন্তু একটা মানে এটা কি বলে, একটা শর্ট একটা টাইপস এর ভিতরে নিয়ে আসছে। এখন এই টাইপস এর ভিতরে পড়ে গেছে, কিন্তু ভার্বাল কমিউনিকেশনের ভিতরে কিন্তু রিটেনটা চলে আসছে। আপনি চাইলে রেফারেন্স হিসেবে আপনার আইবিবির বুকটা একটু দেখতে পারেন। হ্যাঁ, জি ভাই, থ্যাংক ইউ। টপিকসে যাই। সেটা হচ্ছে কি জি, থ্যাংক আমাদের ইউ। শুরুতে আসছে হচ্ছে লিসেনিং। লিসেনিং এর মাধ্যমে আমরা প্রত্যেক দিনই হচ্ছে কমিউনিকেশন করে থাকি। আপনি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ভার্বাল কমিউনিকেশন, টু লিসেন অ্যাক্টিভলি। এখন প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি আপনি যে ডেফিনিশন দিবেন ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি বইতে অনেক কথাই লেগে থাকে, আমি নোটেও শর্ট করে লিখছি। নোটেও আপনি একটা জিনিস দেখবেন, আমি হচ্ছে কি যত মানে সহজে সেন্টেন্স গুলো মেক করা যায় সেটা চেষ্টা করছি, বা যে বই অথবা যে ওয়েবসাইটে দেখা যায় সেন্টেন্স গুলো ভালোভাবে লিখছে, শর্ট করে লিখছে, আমি ওইগুলো আনার চেষ্টা করছি এবং নিজ থেকে লিখছি। তো এইগুলা আপনি লিখতে পারেন, অথবা আপনি আপনার নিজের ভাষায় লিখতে পারেন। যে এবং সব জায়গায় লিখবেন যেহেতু আপনি টাইপস অফ কমিউনিকেশন কিংবা বিজনেস কমিউনিকেশন লিখতেছেন, তার মানে কোনটা করলে এই কমিউনিকেশনটা ইফেক্টিভ হচ্ছে আর কি করলে কমিউনিকেশনটা ইফেক্টিভ হচ্ছে না। এই দুইটা জিনিস হচ্ছে মানে খুবই ভাইটাল একটা জিনিস, যে পুরা বিজনেস কমিউনিকেশনের প্রত্যেকটা চ্যাপ্টারে আপনার মাথায় থাকবে যে ইফেক্টিভ কমিউনিকেশন এন্ড ইনইফেক্টিভ কমিউনিকেশন, কোন জায়গায় ইফেক্টিভ হচ্ছে, কোন জায়গায় ইফেক্টিভ হচ্ছে না। তার মানে লিসেনিং করতে গেলে আপনি লিখে দিতে পারেন যে লিসেনিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি অ্যাক্টিভলি এন্ড প্রপারলি যদি লিসেনিং না হয় তাহলে কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে না। কারণ হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ এবং প্রপারলি না হয় তাহলে ফিডব্যাক পাবেন না। ওই যে বললাম বিজনেস কমিউনিকেশন ব্যাক বাই ফিডব্যাক। ফিডব্যাক দ্বারা কিন্তু এটা ব্যাক মানে ফিডব্যাক থাকতেই হবে। ফিডব্যাক না থাকলে কিন্তু আপনার হলো না, কমিউনিকেশনটা ইফেক্টিভ হলো না। তার মানে লিসেনিং এ হচ্ছে কি অ্যাক্টিভ প্রপারলি লিসেনিং করতে হবে। প্রপারলি লিসেনিং করার পরে যদি আপনি আপনার কাস্টমারের বা অর্থাৎ রিসিভারের ফিডব্যাক পান, তবে সেটাই হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। আর লিসেনিং এর মাধ্যমে আমরা ডেইলি কনভারসেশন করে থাকি। যেমন হচ্ছে একজন কাস্টমার সার্ভিস অফিসার, উনি বসছেন, কাস্টমার কথা বলতেছেন, উনি লিসেন করতেছেন, দ্যাট ইজ বিজনেস কমিউনিকেশন, দ্যাট ইজ লিসেনিং। তাহলে এটার আপনি কি দিবেন এক্সাম্পল, সেটা হচ্ছে কি পজিটিভ মাইন্ডসেট, মানে ওই যে ইফেক্টিভ করতে গেলে
পজিটিভ মাইন্ডসেট লাগে, অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগে। এখন পজিটিভ মাইন্ডসেট কি, এখন বসলাম, বসে আমার মন খারাপ, আমি এখন তার সে কি বলতেছে আমি এক কান দিয়ে ঢুকিয়ে অনেক অন্য কান দিয়ে বের করে দিচ্ছি, তার মানে পজিটিভ মাইন্ডসেট নাই। কিন্তু পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। অ্যাক্টিভ পার্টিসিপেশন, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মানে ওই যে কাস্টমার আমার সামনে কথা বলতেছে তাকেও আমি কিছু বলতেছি, দ্যাট মিনস দিস ইজ অ্যাক্টিভ পার্টিসিপেশন। আচ্ছা, তারপর হচ্ছে রেসপেক্ট সাইলেন্স। রেসপেক্ট সাইলেন্স মিনস উনি কথা বলতেছে, আমি একটু চুপ থাকলাম, দ্যাট মিনস রেসপেক্ট সাইলেন্স। ওর কথা আমি মনোযোগ দিলাম বেশি, কাস্টমারকে আমরা প্রায়োরিটি দিলাম, প্রায়োরিটি বেসড। প্রায়োরিটি দেওয়া হচ্ছে কি রেসপেক্ট সাইলেন্স। তারপর হচ্ছে বি অ্যাটেন্টিভ টু নন ভার্বাল কিউজ। অনেক সময় নন ভার্বাল কিউজ মানে হচ্ছে ওই যে বললাম আঁকা, গেস্টার, তারপর হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন, এগুলো সামনে আসবে, এগুলোতে অ্যাটেন্টিভ থাকা। যে অনেক সময় যে শুধু কথা, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং এর মাধ্যমে কমিউনিকেশন হয় তা না, অনেকভাবে কমিউনিকেশন হতে পারে। ফেশিয়াল, এগুলো পরে আলোচনা আসতেছি। ওইগুলো হচ্ছে কি আপনার মানে অ্যাক্টিভ থাকতে হবে, মানে আপনি যাতে এগুলা ধরতে পারেন কাস্টমারের, অথবা আপনার বস, রিপোর্টিং বস, অথবা আপনার সাবঅর্ডিনেট, যেই হোক না কেন অ্যাটেন্টিভ। মেক নোটস। মেক নোটস মানে হচ্ছে কি আপনি কাস্টমারের সাথে কথা বলতেছেন, আপনার বসের সাথে কথা বলতেছেন, আপনার সার্ভিসের সাথে কথা বলতেছেন, সাথে সাথে কিন্তু একটা কলম রাখবেন। আমার এক ম্যানেজার ছিলেন, উনি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, উনি ওনার যখন মিটিং এ রাখতেন, যার হাতে মানে নোট দেখতো না, অথবা যার হাতে কোনো ডায়েরি দেখতো না, উনি খুব রাগ করতেন। মিটিং এ আসছো, তুমি ডায়েরি ছাড়া আসছো কেন? মানে মিটিং এ আসছি, নোট করতে হবে। দ্যাট মিনস মেক নোটস। আপনি লিসেনিং করবেন মানে হচ্ছে নোট করবেন। এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি, এখানে অনেকেই আমার সিনিয়র, তাই রাগ করবেন না, অনেক কথাই বলবো। তো সেখানে বলছি, আমি এখন বলতেছি আপনারা কিন্তু নোট গুলো যদি না নেন, তাহলে কিন্তু ওই যে আপনি আমার পরে গোলাই ফেলবেন। ব্যাপারগুলো সিম্পল, কিন্তু একটু মাথায় রাখতে হবে বেসিকটা। আপনার কিন্তু এখন মুখস্থ করার সময় নাই, আপনার এত টাইম দেওয়ার সময় নেই। মাথায় থাকলে কিন্তু আপনি পরীক্ষা হলে লিখে দিয়ে আসতে পারবেন যা পারেন। তো এখন এই কারণ হচ্ছে মেক নোটস। নোটসটা নেন, যখন আমি বলতেছি আপনারা লিসেন করতেছেন, সাথে সাথে একটু নোট নিয়ে নেন। দ্যাট ইজ কল্ড মেক নোটস। আচ্ছা, লিসেনিংটা গেল, এরপরে স্পিকিং। স্পিকিং তো এই যে বুঝতে পারতেছেন আমি আপনাদের সাথে কথা বলতেছি, কমিউনিকেশন হচ্ছে, দিস ইজ কল্ড স্পিকিং। স্পিকিং হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ ভার্বাল কমিউনিকেশন, এবং এই স্পিকিংটা যদি ইফেক্টিভ হয় তাহলে হচ্ছে বিজনেস কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে। আপনি একটা কাস্টমার সার্ভিস অফিসার অথবা ম্যানেজার অথবা ডিপার্টমেন্ট হেড যাই হোক না কেন, প্রতিদিন তাকে স্পিকিং এর মাধ্যমে কমিউনিকেশনটা করতে হয়। তো এই কমিউনিকেশন স্পিকিং যদি ভালো হয়, স্পিকিং যদি ভালো থাকে, সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়, মানে রাইট ভোকাবুলারি ইউজ করা হয়, এবং সব মানে ভয়েসের ক্ষেত্রে যদি ভলিউম, স্পিচ অফ ভলিউমের ক্ষেত্রে যদি ঠিকঠাক হয়, ক্লিয়ার হয়, তাহলে কিন্তু প্রপার কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে। তো সেক্ষেত্রে স্পিকিংটা হচ্ছে কি কার্যকরী কোন ক্ষেত্রে, আপনি কার্যকরী যে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কিছু কথা লিখছি আমি যে আননোন ভোকাবুলারি ইউজ না করা, তারপর কারণ এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এরপরে হচ্ছে কি আপনার প্রসেস, আপনারা এগুলো পড়লে বুঝবেন। জাস্ট আমি বলে যাচ্ছি, আমি যে কথাগুলো বলে যাচ্ছি সেটা এখানে আছে, এবং এক্সট্রা আছে আমার ব্যাংকের সাথে রিলেটেড। আমি সব মোটামুটি এক্সাম্পল গুলো আমি ব্যাংকের সাথে রিলেট করে দিছি, তারপরেও আমি আপনাদের সাথে ব্যাংকের সাথে রিলেট করে বলতেছি, আপনারা ওই রিলেট করে একটা এক্সাম্পল দিবেন। এখন স্পিকিং এ কি হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখানে বলে দিলাম যে একজন কাস্টমার অফিসার কি করলো, কাস্টমার সার্ভিস দিল কাস্টমারদেরকে 1-to-1, এবং খুব লো ভয়েসে, মডারেট স্পিচে, তাহলে এটা কিন্তু একটা ইফেক্টিভ কমিউনিকেশন। কাস্টমার সার্ভিস অফিসার যদি একদম লাউডলি জোরে কথা বলে কাস্টমার সার্ভিস দেয়, তাহলে এটা কিন্তু ইনএফেক্টিভ কমিউনিকেশন। আর এটাই হচ্ছে কি, যে সে যদি ভালোভাবে কথা বলে, সফট টিউনে সার্ভিসটা দেয়, তাহলে কাস্টমার খুশি, হ্যাপি। দ্যাট ইজ কল্ড এফেক্টিভ কমিউনিকেশন, এবং এটাই হচ্ছে স্পিকিং। স্পিকিং এর মাধ্যমে আমরা বিজনেস কমিউনিকেশনটা করতেছি। রাইটিং তো হচ্ছে মোস্ট মানে কমন ফর্ম অফ অফিসিয়াল কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশন। আপনি ডেইলি টু ডেইলি, যারা ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার আছেন, ডেইলি টু ডেইলি আপনি রাইটিং করতেছেন, হেড অফিসে আপনি চিঠি মেইল করতেছেন, চিঠি পাঠাচ্ছেন, আবার অন্যরা চিঠি পাঠাচ্ছে, দ্যাট ইজ কল্ড রিটেন কমিউনিকেশন এন্ড রিটেন বিজনেস কমিউনিকেশন। আবার যারা কাস্টমার সার্ভিস অফিসার আছেন, তারা কিন্তু ওই যে একটা ফর্ম ফিল আপ করছেন, এটাও একদম রাইটিং কমিউনিকেশন, তারা রাইটিং কমিউনিকেশন। আবার দেখা গেলো যে ম্যানেজার স্যার যারা আছেন, ওনারা কি করেন, একটা টার্গেট দিলে, ওই টার্গেট কি করলো, একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন দিল, ফ্যাকচুয়াল ডাটা দিল, দিয়ে হেড অফিসে দিল, আমি এইভাবে করে এই বছরের টার্গেটটা অ্যাচিভ করবো। সো দিস ইজ কল্ড রাইটিং কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন। রিটেন কমিউনিকেশন এটা বেশি কিছু বলা লাগবে না, আপনারা জানেন রিটেন কমিউনিকেশন কি কি জিনিস। সেটা হতে পারে ইমেল, হতে পারে লেটার, হতে পারে সার্কুলার, হতে পারে এটা হতে পারে হচ্ছে কি আপনার মেমো, এটা হতে পারে আপনার আর কি কত ফর্ম আছে রিটেনে আমরা দিই, নোটিশ বোর্ডে আমরা রিটেনে লিখে টাঙ্গাই দিই, কি সমস্যা। আবার যে এখন রোজার দিন আমরা রোজার সময় লিখে রাখি যে অফিস আওয়ার এতটা থেকে এতটা, এটা এক ধরনের রিটেন কমিউনিকেশন। তাহলে আমি এখানে কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি যে ডিপোজিট গ্রোথ রিপোর্ট উইল বি ফ্যাকচুয়াল এন্ড ইনক্লুড স্ট্যাটিস্টিক্স ইন কনসিডারেশন ফি বেস। এটা হচ্ছে কি মানে আপনার হচ্ছে ওই যে একটা চার্টে আপনি হেড অফিসকে বুঝ দিয়ে দিলেন যে এইভাবে আমরা ডিপোজিট গ্রোথটা মেইনটেইন করব, রিটেন কমিউনিকেশন হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে রিডিং।
রিডিংটা হচ্ছে তো একবারে সিম্পল, প্রত্যেক দিন হচ্ছে আমরা রিডিং করে কমিউনিকেশন করে থাকি। কারণ হচ্ছে এই যে পড়ে আমরা যেটা বুঝতেছি সেটাই হচ্ছে রিডিং কমিউনিকেশন। এবং বিজনেসের ক্ষেত্রে রিডিং কমিউনিকেশন কোনটা? বিজনেসের ক্ষেত্রে রিডিং হচ্ছে কি, ধরেন একজন ক্রেডিট অফিসার কাছে একজন ক্লায়েন্ট আসলো, সে একটা লোন প্রপোজাল নিয়ে আসলো। তো লোন প্রপোজাল নিয়ে আসলে তার তো ওই যে দলিলপত্র, এটা সেটা যা যা নিয়ে আসছে, তার অ্যাপ্লিকেশন, দলিলপত্র, পর্চা, তার হচ্ছে খারিজ, যা যা আছে, প্ল্যান, সবগুলা নিয়ে আসছে, ওইগুলো হচ্ছে বুঝে আন্ডারস্ট্যান্ড, তার মানে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এটা হইতে হবে। হওয়ার পরে তারপরে হচ্ছে কি সে ফাইলগুলা রেডি করে সাবমিট করে হেড অফিসে পাঠাবে। তার মানে বিফোর দ্যাট সে রিড করতে পারছে ভালো, এবং রিড করার পরে সে ডিসিশন নেবে যে ওয়েদার এই ফাইলটা সে কি রিসিভ করবে, নাকি এটা কাস্টমারকে রিটার্ন দিয়ে যে বলবে যে না ভাই এই ফাইল আমরা নিতে পারবো না। তার মানে এটাই হচ্ছে রিডিং কমিউনিকেশন। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা একটু পড়ে নিন যে রিডিং when reading a customer submitted document, এটা ওই যে আমি যে লোন প্রপোজালের কথা বললাম। এটা ছাড়াও রিডিং এ কমিউনিকেশন আমরা ডেইলি করে থাকি। যেমন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিল কি ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক। তার মানে এটা আমরা বুঝছি কিভাবে, একটা সার্কুলার দিচ্ছে, ওই সার্কুলারটা পড়ে, এটা হচ্ছে রিডিং কমিউনিকেশন। আপনি মানে এই এক্সাম্পল দিতে হবে, ব্যাপারটা এরকম না, অনেকগুলো এক্সাম্পল আছে, আপনারা আপনাদের মতো করে এক্সাম্পল গুলো দিবেন। শুধু বুঝলেই হলো যে রিডিং কমিউনিকেশন কোনটা, আপনি পড়ে যে জিনিসটা বুঝতেছেন সেটাই হচ্ছে আমাদের reading ব্যাংকে যে রেট শিটটা কাস্টমারকে দিচ্ছি ওইটাও তো রিডিং কমিউনিকেশন হতে পারে নাকি? ওটা ওটা হচ্ছে কি আপনার জন্য হচ্ছে কি ওটা ওই কমিউনিকেশনটা আপনি যে ওটাকে দিচ্ছেন, এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। কিন্তু এটা হচ্ছে আবার যে কাস্টমার তার জন্য হচ্ছে রিডিং কমিউনিকেশন। আপনি কিন্তু লিখে ওনাদেরকে দিচ্ছেন, বুঝতে পারছেন? একটু তফাৎ আছে। হ্যাঁ, আপনি কিন্তু বুঝতে রিড পারছি। করছেন না, এটা আপনি কিন্তু লিখছেন, এটা একটা বসিয়ার আপনি লিখছেন, লিখে আপনি কাস্টমারকে ধরা দিলেন ভাই এটা পড়েন। তাহলে মানে কাস্টমার হচ্ছে এক্ষেত্রে রিডার, ইউ আর নট দ্য রিডার, ইউ আর দ্য সেন্ডার। কি হিসেবে সেন্ডার? আপনি রিটেন কমিউনিকেশন করছেন, বুঝতে পারছেন ভাইয়া? হ্যাঁ, জি ভাই বুঝতে পারছি। মানে আপনার জন্য কিন্তু ওইটা কিন্তু আপনি যদি এক্সাম্পল দেন তাহলে ভুল হবে, কারণ ওটা কিন্তু আপনি রিড করতেছেন না। আপনি রিড করতেছেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা, আপনি রিড করতেছেন হেড অফিসের সার্কুলারটা, আপনি রিড করতেছেন গভর্নমেন্ট সার্কুলারটা। গভর্নমেন্ট অ্যাক্সেস ডিউটি কাটার জন্য আপনাদেরকে একটা সার্কুলার দিছে, এখন এটা আপনি রিড করে বুঝতেছেন কত টাকা হলে আপনি অ্যাক্সেস ডিউটি কাটবেন। তার মানে ওটা হচ্ছে রিডিং, মানে রিডিং এর মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে, আপনি রিড করে বুঝতে পারতেছেন। ঠিক আছে ভাইয়া? রিডার ইন্ডে আমাকে থাকতে হবে, তাহলে হচ্ছে রিডিং কমিউনিকেশন। হ্যাঁ, রেড এন্ডে হচ্ছে আপনি থাকতে হবে, রেড এন্ডে আপনি থাকলেই ওটা হচ্ছে রিডিং। আর রাইটিং এন্ডে আপনি যদি মানে সেন্ডার যিনি, উনি যে এন্ডে থাকবে সেটাই হচ্ছে ওনার জন্য ওই কমিউনিকেশন। মানে আপনি এক্সাম্পলটা ওই হিসেবে দিবেন। আপনি প্রয়োজনে আমার এই এক্সাম্পলটা একটু মাথায় রাখতে পারেন যে when reading a customer submitted documents of a loan proposal of a credit officer must understand the potential threat and opportunities. মানে ওই যে ক্রেডিট অফিসার কিন্তু কি পড়বে, ওই যে লোন প্রপোজালটা যে ডকুমেন্ট গুলো আছে সবগুলা সে আগে রিড করবে, রিড করে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, আন্ডারস্ট্যান্ড হয়ে তারপরে হচ্ছে কি সে এই লোন ফাইলটা নিবে কি নিবে না, তার ডিসিশন নিবে। আচ্ছা, এখন এই ভার্বাল কমিউনিকেশনের ভিতরে আপনার কাছে কোনো যদি কোশ্চেন থাকে একটু বলতে পারেন। কারো যদি কোশ্চেন থাকে প্লিজ। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরের টপিকসে চলে গেলাম না? হ্যাঁ হ্যাঁ, চলে যান। আমাদের ভার্বাল কমিউনিকেশন চলে গেল, এখন হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। দেখেন ভার্বাল কমিউনিকেশন মানে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং ব্যতীত যা আছে সবই কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন। যদি একটা ভিজুয়াল কমিউনিকেশন আছে সেটা আমি বলবো, সেটা তো ওই যে আগে একটু হিন্টস দিয়ে দিয়েছি, সেটা হবে টেকনোলজি বেসড বেসিক্যালি। তাহলে এই টেকনোলজি বেসড এর বাইরে যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেটাই হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এখন এই নন ভার্বাল কমিউনিকেশনটা কি জিনিস, মানে হচ্ছে কি এই যে ছোট্ট একটা আমি ডেফিনেশন দিয়ে দিছি, আপনারা কিছু ডেফিনেশন মানে ডেফিনেশন কেমনে দেয় এটা একটু শিখে নিন। যে মানে যদি বললাম যে এবিসি কি, তাহলে আপনি অনেকভাবে এবিসি কে ডিফাইন করতে পারেন, যে এবিসি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দা এভাবে, অথবা এবিসি মিনস, অথবা আর কিভাবে দেওয়া যায়। যারা ইংলিশ ভালো পারেন তারা বুঝতে পারবেন যে মানে একটা জিনিস এভাবে করে এটা কি জিনিস একটু লিখলেন ছোট্ট করে, তার মানে ওটা আপনার ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। তার মানে non-verbal communication means to communicate using behavioral cues such as body language, appearance, gesture. মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার গেস্টার, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার মুভমেন্ট, আপনার যেগুলা আমরা মানে মুখে বলি না, শুনি না, পড়ি না, বলি না, এটা ছাড়া হয়, সেটাই হচ্ছে কি নন ভার্বাল কমিউনিকেশন। মানে এগুলো দেখে আমরা বুঝতে পারি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড বাই সিইং, অথবা আমরা মানে অনুভবও করতে পারি যে এরকম এর মাধ্যমে কিন্তু কমিউনিকেশন গুলো হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এখানে দেখেন আমি আপনারা তো এই যেখানে দেখেন আপনারা তো আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন,
এখানে আমি একটা জিনিস দিছি যে আমি লিখছি যে হিয়ার আর 8 টপ মোস্ট নন ভার্বাল কমিউনিকেশন ওয়েস। এখন আপনারা পরীক্ষা হলে কিন্তু এই কাজটা করবেন না। কি কাজটা করবেন না, যে 8 টপ মোস্ট নন ভার্বাল কমিউনিকেশন এটা লিখবেন না। আপনি লিখবেন যে হিয়ার আর সাম নন ভার্বাল কমিউনিকেশনস আর ডিসকাসড বিলো, এরকম করে দিই। কারণ 8টা যে আপনি লিখতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনি 8টার ভিতরে একটা ভুলে যেতে পারেন, তাহলে কিন্তু ওই যে প্রথমে 8টা লিখছেন, পরে আবার আসি কাটাকাটি করতে হবে, তখন তো 7টা বানাইতে হবে। তার মানে এরকম 8টা ফিক্স করে দেওয়ার দরকার নাই। আপনি লিখছেন যে there are some non-verbal communications are available, those non-verbal communication are discussed below, এরকম করে দিয়ে দিলেন। তার মানে তাহলে আর কোনো ধরনের ওই ঝামেলা থাকতো না, কাটাকাটি ঝামেলা থাকতো না, বা ওই ভুলে যাওয়া ভুলে গেলে আপনি 6টা মনে আছে 6টা লিখলেন, 5টা মনে আছে 5টা লিখছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আসেন নন ভার্বাল কমিউনিকেশন ভিতরে কি আছে? ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশনটা কোনটা? ফেসিয়াল এক্সপ্রেশনটা হচ্ছে আমরা মুখে মানে মানে মুখ দেখে যে জিনিসটা বোঝা যায়, সেটাই হচ্ছে মুখ দেখেই আমরা বুঝতে পারি ওই মানে কে কি রকম অথবা কার এক্সপ্রেশনটা কি রকম। মানে কমিউনিকেশনটা কিন্তু এভাবেই হচ্ছে। বিশেষ করে আপনি দেখেন কাস্টমার সার্ভিস দিতে গেলে ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই কিন্তু অনেক কাস্টমার বুঝে যায় যে এই অফিসার কাছে কি আমি যাবো কি যাবো না। অনেক সময় অনেকের ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু খারাপ, সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা ইফেক্টিভ হয় না। ইফেক্টিভ কমিউনিকেশন হতে গেলে ফেসিয়াল এক্সপ্রেশনটা ভালো হতে হবে। এবং ব্যাংকারদের বলা হয় কি হাসি মুখের মানুষ, সবসময় হাসি মুখে থাকে। তো ব্যাংকারদের হচ্ছে হাসি মুখে থাকতে হবে, ফেসিয়াল এক্সপ্রেশনটা ভালো থাকতে হবে ফর বিজনেস ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে। যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কাস্টমার ডোন্ট ওয়ান্ট টু টেক সার্ভিস from those officers who have bad facial expression, যাদের কাছে যেসব অফিসারদের ফেসিয়াল এক্সপ্রেশন ভালো না, তারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কাস্টমাররা সার্ভিস নিতে চায় না। অথবা দেখা গেল যে আপনার ম্যানেজার আজকে খুব মানে ডিসগাস্টেড হয়ে আছে, তখন কিন্তু মানে অফিসাররা একটু আতঙ্কে থাকে যে ম্যানেজার তো আজকে মুড ভালো না, তার মানে আজকে তো একটু ঠিকঠাক ভাবে চলতে হবে। তো দিস ইজ কল্ড কমিউনিকেশন, ফেসিয়াল এক্সপ্রেশন কমিউনিকেশন। এখানে কিন্তু কোনো কথা নাই, পড়া নাই, লেখা নাই, শোনা নাই, কিচ্ছু নাই, কিন্তু কমিউনিকেশনটা হয়ে যাচ্ছে ফেসের মাধ্যমে। আশা করি এটা বুঝতে পারছেন। তার মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা আপনারা একটু পড়লে একদম সিম্পল ইংলিশে লেখা, এখানে বুঝতে পারবেন। তারপর হচ্ছে গেস্টার। গেস্টার মানে হচ্ছে ইঙ্গিত। ইঙ্গিতের মাধ্যমে কিন্তু আমরা কমিউনিকেশন করে থাকি। ইঙ্গিতের মাধ্যমে কেমন কমিউনিকেশন করে থাকি? আপনি দেখেন থাম্ব আপ করে আমরা কমিউনিকেশন করে থাকি। তারপরে হচ্ছে কি আমরা হাত তুলে কিন্তু আমরা কমিউনিকেশন করে থাকি। এরপরে হচ্ছে যেমন ট্রাফিক পুলিশের কথা আমি এখানে প্রথমেই বলছি। ট্রাফিক পুলিশ কি করে? কোনো কথা বলে না, হয় বাঁশি বাজায়, না হয় হচ্ছে ডান হাত ডান দিকে দেখায়, বাম হাত বাম দিকে দেখায়, যেদিকে দেখায় কিন্তু বাসগুলো অথবা গাড়িগুলো সেদিকে যায়। সো দিস ইজ কল্ড গ্যাস্টার। গ্যাস্টার করেই হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে, কোনো কথাবার্তা নাই, কিছু নাই, এইভাবেই কমিউনিকেশনটা হয়। তারপরে হচ্ছে কি সাইনের মাধ্যমে কিন্তু এই সাইনটা হচ্ছে গ্যাস্টারের মাধ্যমে। আপনি যারা ব্রাঞ্চ ব্যাংকিং করেন, আমি ব্রাঞ্চে আছি সে কারণে ব্রাঞ্চের এক্সাম্পলটা একটু বেশি দিই। আমরা কিন্তু ব্রাঞ্চে লিখে রাখি, কিছু সাইন দিয়ে রাখি, যেমন হচ্ছে ইমার্জেন্সি এক্সিটের জন্য দেখা যায় হয়তো একটা লাল সাইন দিয়ে রাখি, এটাই হচ্ছে গ্যাস্টার। তারপর হচ্ছে কি যখন কাস্টমার কাউকে ডাকতেছি তখন কিন্তু হাত তুলি, দ্যাট ইজ গ্যাস্টার। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে ভোকাল টোনের মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি কিভাবে? ভোকাল টোন হচ্ছে কি ওই যে আবার স্পিকিং এর সাথে মিলায় না, স্পিকিংটা হচ্ছে কি স্পিকিং আপনি বলতেছেন একদম মানে ফর্মাল ওয়েতে সব ঠিকঠাক করে বলতেছেন, কিন্তু এই স্পিকিং থেকে এটা একটু আলাদা কিভাবে? ভোকাল টোনটা যখন আপনি একটু লাউড করতেছেন তার মানে আপনার কমিউনিকেশনটা একরকম হয়ে যাচ্ছে, আবার এটা যখন সফট করতেছেন তখন কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। সো ভোকাল টোনের মাধ্যমে কিন্তু কমিউনিকেশনটা হচ্ছে, ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে। আপনি যে কাস্টমারের সাথে সফটলি কথা বলেন, সফটলি আপনার মেসেজটা দেন, তাহলে কাস্টমার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ প্রপারলি। সো এটা হবে ইফেক্টিভ কমিউনিকেশন। এবং আপনি অন দি আদার হ্যান্ড আপনি যদি কাস্টমারের সাথে রাফলি রুডলি মানে জোরে লাউডলি কথা বলেন, তার মানে হচ্ছে কি এটা মানে ইনএফেক্টিভ কমিউনিকেশন হবে। আবার দেখা গেল যে ম্যানেজার স্যার যখন কাউকে বকা দেন তখন কিন্তু এই যে সফট স্পিচে বলেন না, উনি কিন্তু মানে একদম রুডলি বলেন। তো দ্যাট ইজ কমিউনিকেশন। এটা কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের ভোকাল টোন ইউজ করবেন। সো দিস ইজ অলসো কল্ড নন ভার্বাল কমিউনিকেশন। পোস্টার হচ্ছে মানে হচ্ছে পোজ দেওয়াটা আমি অ্যাড করছি। পোস্টার সাধারণত আপনারা পোস্টারটাই লিখেন, এটা ভেরি মাচ ফর্মাল। পোস্টটা কেন লিখছি? কারণ হচ্ছে এটা ইজি আপনার বুঝতে, কারণ ফটো তোলার সময় সবাই বলে যে একটু পোজ দিই, তার মানে হচ্ছে আপনি একটু পোজ দিলেন। এই পোজের মাধ্যমে কিন্তু কমিউনিকেশনটা হচ্ছে। কিভাবে কমিউনিকেশনটা হচ্ছে? আপনি একজন অফিসার বসে আছেন, আপনার ম্যানেজার মিটিং এ ডাকলো, আপনার ডিপার্টমেন্ট হেড আপনাকে মিটিং এ ডাকলো, মিটিং এ ডাকার পরে একজন খুব মানে
কি বলে হেলে দুলে বসে আছে। সো ওই ডিপার্টমেন্ট হেড কিন্তু অনেক এক্সপেরিয়েন্স, ম্যানেজার স্যার কিন্তু অনেক এক্সপেরিয়েন্স। সো উনি বুঝবেন যে দিস অফিসার ইজ নট সিরিয়াস এনাফ, কারণ হচ্ছে সে একদম হেলে দুলে বসে আছে, কোনো খাতা নাই পত্র নাই, বসে আছে কোনো রকম। তার মানে তার সে যে কমিউনিকেশনটা করতেছে সেটা হচ্ছে কি তাকে বোঝাচ্ছে যে সে সিরিয়াস না। আবার যে একদম একদম পিঠটা সোজা করে টান টান হয়ে বসে আছে, হাতে নোট আছে, দেখবে যে না দিস অফিসার ইজ ভেরি মাচ সিরিয়াস, তার মানে এটা হচ্ছে এক ধরনের কমিউনিকেশন। আবার যারা ইন্টারভিউ, আপনারা যারা চাকরি ইন্টারভিউ তো সবাই দিয়েছেন, চাকরির ইন্টারভিউ বোর্ডে হচ্ছে কি এই পোস্টারটা খুবই ইম্পর্টেন্ট। যারা দেখবেন যে বসার ভঙ্গিমাটা স্যাররা যারা ইন্টারভিউ বোর্ডে আছেন খুব খেয়াল করেন যে সে কিভাবে বসছে। সাধারণত যদি একদম হাতটা টাইট ফিস্ট করে থাকে, মুঠি বন্ধ রাখে, তার মানে ওনাদেরকে মনে করা হয় যে সে একটু মানে এটা কি বলে মানে কম কথা বলে, অথবা একটু টাইট ফিট, অথবা এক্সট্রোভার্ট না। ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট, রাইট, এক্স্যাক্টলি। আমি ওয়ার্ডটা মনে আসতেছিল না, যে মনে হলো যে সে ইন্ট্রোভার্ট। অন দি আদার হ্যান্ড যদি সে তার বসার স্টাইল দেখে সে মানে আইডেন্টিফাই করতে পারতেছে দিস পারসন ইজ এক্সট্রোভার্ট, তার মানে এটাই হচ্ছে পোস্টার। আপনি কিন্তু এই যে আমি যা লিখছি আপনি তা লেখার একদম যদি মাথায় না থাকে কিছু দরকার নেই, আপনি যেটা বুঝতেছেন সেটা যদি লিখে আসতে পারেন তাহলেই হয়ে গেল। পার্সোনাল স্পেস মিনস হচ্ছে কি একজন মানুষকে মূল্যায়ন করবেন কিভাবে, সেই জিনিসটা হচ্ছে পার্সোনাল স্পেস। ফর এক্সাম্পল, একজন 5 কোটি টাকার ডিপোজিটর আপনার কাছে আসলো, তাকে আপনি যে স্পেসটা দিবেন, আবার যে একজন 5,000 টাকার কাস্টমার আসলো তাকে কিন্তু সেই স্পেস দিবেন না। সো দিস ইজ কল্ড পার্সোনাল স্পেস। একজন মানুষ আসলো, তাকে আপনি রেসপেক্ট করলেন, আপনি উঠে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় তাকে হ্যান্ডশেক করলেন, বসালেন, স্যার প্লিজ বসেন, কি খাবেন, চা খাবেন, কফি খাবেন। সো দ্যাট ইজ পার্সোনাল স্পেস। আপনি কিন্তু 5,000 টাকার কাস্টমারের জন্য এটা করছেন না। আবার দেখা গেল যে উনি যখন চা কফি খেয়ে আপনার গল্প গুজব করে অথবা ওনার সার্ভিসটা দিয়ে চলে যাচ্ছে, আপনি কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার দেখবেন যে ওনাকে একদম গেট পর্যন্ত আগায় দিচ্ছে, যে উনি উঠে গেছে একদম গেট পর্যন্ত আগায় দিচ্ছে। দিস ইজ কল্ড পার্সোনাল স্পেস। মানে একজন পার্সনকে আপনি আলাদাভাবে মূল্যায়ন করছেন, প্রফেশনাল সেটিং এ মূল্যায়ন করছেন, একটা ফর্মাল আপনি সম্বোধনা দিচ্ছেন। দিস ইজ কল্ড পার্সোনাল স্পেস। এটা আবার হতে পারে কি হচ্ছে সোশ্যাল কনভিকশন, কালচারাল এক্সপেকটেশন হতে পারে, এনভায়রনমেন্টাল কন্ডিশনের মাধ্যমে হতে পারে, পার্সোনালিটি ট্রেটস এর মাধ্যমে হতে পারে, ডিগ্রি অফ অ্যাকুইন্টেন্স এগুলোর মাধ্যমে হতে পারে। তবে বেসিক জিনিসটা হচ্ছে এটা, আপনি একটা মানুষকে কিভাবে মূল্যায়ন করছেন, দ্যাট ইজ কল্ড পার্সোনাল স্পেস। আচ্ছা, এরপরে আসেন আই কন্টাক্ট। আই কন্টাক্টটা হচ্ছে কি আপনি বুঝতে পারতেছেন, আই কন্টাক্টটা আমরা ছোটকাল থেকে সিম্পলি আপু যারা আছেন তারা ভালোভাবে বুঝবেন, আই কন্টাক্ট ওনারা ভালোভাবে বুঝেন। যেমন একটা ছেলের, একটা পুরুষের যে লুক দেখে বুঝতে পারেন ওরা আসলে কি ওই পুরুষটা, ওই ছেলেটা কি আসলে ভালোভাবে লুক দিচ্ছে নাকি খারাপ ভাবে লুক দিচ্ছে। দিস ইজ কল্ড কমিউনিকেশন। কোনো কথা নাই, কিন্তু উনি বুঝে যাচ্ছেন যে মানে ওই ছেলেটা কি ভালো, ওই পুরুষটা কি ভালো নাকি খারাপ। অথবা দেখা গেল যে আমরা মানে মজা করেই বলি, ইউনিভার্সিটিতে কলেজে থাকাকালীন দেখা গেল যে অপোজিট জেন্ডারের প্রতি আমরা মানে চোখে চোখ রেখে কমিউনিকেট করতাম। সো দিস ইজ কল্ড কমিউনিকেশন, আই কন্টাক্ট কমিউনিকেশন। এখন এটা কিন্তু বিজনেসে চলে আসছে। ওই সময় হচ্ছে কি অপোজিট জেন্ডারের সাথে কমিউনিকেট করতেন আই কন্টাক্ট করে, এখন আই কন্টাক্টটা করতেছেন কাস্টমারের সাথে। এবং এটা যদি ইফেক্টিভ করতে পারেন, সেটাই হচ্ছে ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন বাই ইউজিং আই কন্টাক্ট। কাস্টমারের সাথে আপনি যদি আই কন্টাক্টটা ভালো রাখেন, চোখে চোখ রেখে কথা বলেন, দ্যাট ইজ কল্ড ইফেক্টিভ কমিউনিকেশন। আবার দেখা গেলো যে আপনার সিনিয়র কলিগ আপনার দিকে সুন্দর করে তাকায় কথা বললো, আমাকে বললো যে সাক্ষাৎ কাজটা খুব ভালোভাবে করে দাও, সুন্দর করে চোখের দিকে তাকাই, দ্যাট ইজ কল্ড ইফেক্টিভ বিজনেস কমিউনিকেশন। আশা করি বুঝতে পারছেন আই কন্টাক্টটা, ইট ইজ ভেরি ইজি। অ্যাপ্রোপ্রিয়েট টাচটা হচ্ছে কি টাচের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে টাচ কমিউনিকেশন। অ্যাপ্রোপ্রিয়েট টাচ কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট টাচ হচ্ছে কি আপনি একটা অফিসারকে আপনি ইন্সপাইরেশন দিবেন, আপনি ম্যানেজার হিসেবে আছেন, অপারেশন ম্যানেজার হিসেবে আছেন, ডিপার্টমেন্ট হিসেবে আছেন, ডিএমডি হিসেবে আছেন। এখন হচ্ছে কি জাস্ট ওই অফিসারটার পিছনে জাস্ট একটু হাত দিয়ে একটু মানে একটু চাপড় দিয়ে আপনি বললেন যে ইউ আর ডুইং ভেরি ওয়েল। তার মানে দেখবেন সে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে গেল, সে আরো কাজ বেশি করলো। যে মানে এই জিনিসটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাচ। অ্যাপ্রোপ্রিয়েট টাচের মাধ্যমে সে মানে আপনি কিছুই বলার নাই তেমন একটা, কিন্তু সে কিন্তু একটা ইন্সপাইরেশন পেয়ে গেল। দ্যাট ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট টাচ কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন। কোনো কিছুই হচ্ছে না, কথাবার্তা নাই, কিন্তু টাচের মাধ্যমে কমিউনিকেশন হচ্ছে। আচ্ছা, 8 নাম্বার, সরি 6 নাম্বারের পরে 8 নাম্বার চলে আসছে, কোনো একটা বাদ গেছে কেন যেন আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এটাই বলি, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে দুইবার লেখা হয়েছে, 6টা ডাবল হয়েছে স্যার, একটা ডাবল 6টা ডাবল হয়েছে। আচ্ছা, এটা আমি এখনই 7 করে দিচ্ছি, 7। তাহলে অ্যাপিয়ারেন্স টাচটা চলে গেল। এখন আসেন অ্যাপিয়ারেন্সটা মানে হচ্ছে ড্রেস আপ।
আপনার অ্যাপিয়ারেন্স লুক দেখে কিন্তু মানুষ বুঝতে পারে আসলে এটা কেমন, মানে ডাক্তার দেখলে আমরা বুঝতে পারি হি ইজ আ ডাক্তার, অন দি আদার হ্যান্ড ব্যাংকার দেখলে কিন্তু বোঝা যায় হি ইজ আ ব্যাংকার। তাহলে কি যদিও আপুদের বোঝা যায় না দেখলে ব্যাংকার কিনা, কারণ আমি সবসময় বলি যে উইমেন ইজ অলওয়েজ স্মার্ট, তারা যেটাই পড়ে সেটাই স্মার্ট, কিন্তু পুরুষদের কিন্তু স্মার্টনেস এর কিছু বিষয় আছে এবং অ্যাপিয়ারেন্স এর বিষয় আছে। আপনি যখন একটা ওয়েল ড্রেস পরেন অফিসের জন্য, দেখেন কিন্তু আপনি দেখলেই কিন্তু মানুষ বুঝতে পারে, আইডেন্টিফাই করতে পারে ইউ আর দ্য ব্যাংকার। অন দি আদার হ্যান্ড দেখা যায় যে আপনি একটা জিন্স টি শার্ট পরে চলে গেলেন কিন্তু কেউ আপনাকে বলবেন না ব্যাংকার। তো ব্যাংকে চাকরি করতে হলে আপনার ড্রেস আপটা অবশ্যই ভালো থাকতে হবে এবং অ্যাপিয়ারেন্স যদি ভালো থাকে আপনার পারফরমেন্স ভালো হবে এবং কাস্টমার সার্ভিসটা ভালো হবে, ইফেক্টিভ কমিউনিকেশন হবে। কাস্টমার কিন্তু আসি যদি দেখে আপনাকে ওয়েল ড্রেসড, তাহলে কিন্তু সে স্যাটিসফাইড হয় না একটা ভালো জায়গায় আসছি, মানে একটা ভালো অফিসের সাথে আমি কথা বলতেছি, কারণ তার অ্যাপিয়ারেন্স ভালো, ড্রেস ভালো, শার্টে ময়লা আছে কিন্তু এটা কিন্তু কমিউনিকেশনটা খারাপ গেল, শার্টটা আয়রন করা নাই, তার মানে কমিউনিকেশনটা ইফেক্টিভ কমিউনিকেশন হলো না। আপনার দেখলে মানে বুঝতেছে হি ইজ নট সিরিয়াস এনাফ। আবার দেখা গেলো যে আমার একটা এক্সপেরিয়েন্স বলি, আমি তখন নারায়ণগঞ্জে একটা ব্রাঞ্চ ছিলাম, আমার ব্রাঞ্চ ম্যানেজার ছিল তখন এসবিপি। তো উনি আমাদের বলতেন যে মানে এমন ভাবে ড্রেস আপ করবা, কাস্টমার যদি মানে একবারে রাগী মাথায় থাকে, ড্রেস দেখে যেন সে শান্ত হয়ে যায়, কারণ ড্রেস দেখে সে কিছু বলার শক্তি না থাকে, মানে ড্রেস দেখে সে একটু মানে হতভম্ব হয়ে যাবে যে না ওরা তো কিছু বলা যাবে না, তার মানে সে কিন্তু মানে একটু ইয়ে হয়ে গেল, আস্তে বসে গেল, ঠান্ডা হয়ে গেল। সো দ্যাট মিনস অ্যাপিয়ারেন্স হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনের অন্যতম উপায়। তাহলে আপনারা আপনাদের মতো করে একটা এক্সাম্পল দিবেন, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, পুয়ার ড্রেস আপ মে অলসো ইন্ডিকেট পুয়ার জব পারফরমেন্স। মানে যে আপনি দেখবেন ম্যানেজার স্যাররা, আমি ফেনী ব্রাঞ্চে ছিলাম, আমার বাড়িও ফেনী ব্রাঞ্চে, আমার ম্যানেজার ছিলেন ইভিপি, মানে ফেনী ব্রাঞ্চে একজন ব্রাঞ্চ ম্যানেজার কিন্তু তিনি ইভিপি ছিলেন, খুব এক্সপিরিয়েন্স মানুষ এবং অনেক বয়স্ক, এখন রিটায়ারমেন্টে চলে গেছেন। উনি ড্রেস আপ খুবই ভালো, মানে প্রতিদিন সে লক্ষ্য করবে কে কোন ড্রেস পরে আসছে। একটু যদি দেখা গেলো যে মানে ওই যে উনি সবসময় পছন্দ করতো কি সাদা, মানে হোয়াইট, মানে কি বলে এটাকে, মানে একটু কি বলে ফর্মাল কালার, মানে সাদা টাইপের শার্ট গুলা আপনার পরে আসার জন্য, একটু রঙিন পোশাক পরে আসলেই কিন্তু উনি সাথে সাথে ডেকে নিয়ে বললেন যে আপনি কি বেড়াতে আসছেন, আপনি কি এখানে পিকনিক করতে আসছেন। তো বিষয়গুলো হচ্ছে এরকম, আপনার ওই যে অ্যাপিয়ারেন্সে কিন্তু এই বিষয়গুলো কমিউনিকেশনটা আসতেছে। মানে উনি মেন করতেছে, উনি হয়তো ঝাড়ি দিচ্ছেন না, উনি মেন করতেছেন যে আপনি একটা প্রফেশনাল জায়গায় এসেছেন, এখানে কিন্তু আপনাকে প্রফেশনাল হতে হবে, আপনার অ্যাপিয়ারেন্সটা প্রফেশনাল হতে হবে। আপনি লাল শার্ট পরে অফিসে চলে আসলেন, দ্যাট ইজ নট গুড ওয়ে টু কাম দ্য অফিস। তো এই কারণে হচ্ছে কি অ্যাপিয়ারেন্সটা ভালো থাকতে হবে ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য। এইবার আসছেন আচ্ছা, এখানে আমাদের নন ভার্বাল কমিউনিকেশনটা শেষ। এবার আসি আপনার যদি কোনো কোশ্চেন থাকে এর ভিতরে। কোনো কোশ্চেন আছে ভাইয়া? তাহলে আমি নেক্সট টপিকসে যাব। খুব ভালো লাগছে। কোশ্চেন না থাকলে আমি নেক্সট টপিকসে যাব, কেউ একজন বলবেন? কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তার মানে আপনারা বুঝতে পারছেন আসলে এগুলো বিজনেস কমিউনিকেশন ইজ এ ভেরি সিম্পল সাবজেক্ট, আপনি কিন্তু প্রত্যেকটা জিনিস ডেইলি বেসিস করে থাকেন, সে কারণে আমি পড়াই দিলে ওই যে আপনি এই যে বলে দিচ্ছি, আপনি যদি এইটাই মাথায় রাখেন, বিশেষ করেন আপনি এইটা মাথায় রাখলে, এইটা যদি আপনি কোনো রকম লিখে দিতে পারেন, আপনি ওই যে মানে 45 নিয়ে চিন্তা করা লাগবে না, আপনি হচ্ছে বেশি মার্কস নিয়ে সুন্দর করে পাস করে চলে আসবেন প্রথমবার। এবং এবার যদি পাস করে আসতে পারেন তাহলে কিন্তু আমি জরিমানা আরোপ করবো সবার উপরে। আচ্ছা, ভিজুয়াল কমিউনিকেশন, ওই যে মেজর কমিউনিকেশনের থার্ড টাইপ, তিনটা টাইপ ছিল, এবার লাস্ট টাইপটা হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। ভিজুয়াল কমিউনিকেশনটা হচ্ছে কি আপনি কিছু মিডিয়া ইউজ করে হচ্ছে কমিউনিকেট গুলো করবেন, এগুলো হচ্ছে কি পিকচার, সাইন, গ্রাফিক্স এটসেট্রা। মানে বেসিক্যালি ভিজুয়াল কমিউনিকেশনটা হচ্ছে ইউজিং টেকনোলজি অথবা আপনার পিকচার যদি বলেন সেটাও কিন্তু এক ধরনের টেকনোলজির মাধ্যমে কিন্তু পিকচার আসছে, টেকনোলজি আসার আগে কিন্তু পিকচার ছিল না। তো টেকনোলজির মাধ্যমে যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেগুলো হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, বিলবোর্ড ইজ দ্য মোস্ট কমন ভিজুয়াল কমিউনিকেশন। কিভাবে? আপনি দেখেন ব্যাংক কথা দেখবেন আপনি, তারপরে হচ্ছে কি অনেকগুলা ব্যাংক আছে যে বড় বড় বিলবোর্ড পুরা ব্যাংক দিয়ে ভর্তি করে রাখছে, যে ব্যাংকের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। তো দিস ইজ কল কমিউনিকেশন। এখানে কিন্তু ওই যে রিলেশনশিপ অফিসার নাই, সে কিন্তু কমিউনিকেট করতেছে না কাস্টমারের সাথে, বিলবোর্ডের মাধ্যমে কিন্তু কমিউনিকেশন হচ্ছে। সো দিস ইজ কল্ড ভিজুয়াল কমিউনিকেশন। আপনার প্রোডাক্টের কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে বিলবোর্ডের মাধ্যমে। আচ্ছা, এই বিলবোর্ড এখন এই ভিজুয়াল কমিউনিকেশনের ভিতরে কি কি আছে? ভিজুয়াল কমিউনিকেশনের ভিতরে আছে দেখেন, এই যে ইউজিং গ্রাফ এন্ড চার্ট ইউজ করে আপনি ভিজুয়াল কমিউনিকেশনটা করতে পারেন, প্রসেস ডায়াগ্রাম ইউজ করে ভিজুয়াল কমিউনিকেশন করতে পারেন, সাইন ইউজ করে আপনি ভিজুয়াল কমিউনিকেশনটা করতে পারেন, ইনফোগ্রাফিক্স ইউজ করে আপনি ভিজুয়াল কমিউনিকেশনটা করতে পারেন। এখন এগুলো ছোট করে একটু বলি, সেটা হচ্ছে ইউজিং গ্রাফ এন্ড চার্টস।
এটা আপনারা যারা ম্যানেজার আছেন, অপারেশন ম্যানেজার আছেন এবং ম্যানেজার আছেন, তারা কিন্তু ডেইলি বা মান্থলি তো করে থাকেন যে একটা কি করলাম, আপনার ডিপোজিট গ্রোথ, হাই কোস্ট কত, লো কোস্ট কত, নো কোস্ট কত, এটা আপনি একটা পাই চার্টের মাধ্যমে দেখা দিতে পারেন। একটা পাই চার্ট ইউজ করে যে পাই চার্টের 75% হচ্ছে আপনার হাই কস্ট, 20% আপনার লো কস্ট, 10% নো কস্ট। তার মানে এই পাই চার্টটা দিয়ে আপনি জাস্ট হেড অফিসে একটা মেইল দিয়ে দিন, আপনার কিছু করা লাগবে না, কমিউনিকেশন কিন্তু হয়ে গেল। ওই পাই চার্ট দেখে কিন্তু ডিপার্টমেন্ট হেড, ডিএমডি স্যার, হেড অফ বিজনেস বুঝে যাবে আপনার ব্রাঞ্চের কি অবস্থা, ডিপোজিট গ্রোথের বা ডিপোজিটের পোর্টফোলিওর কি অবস্থা। তো এটাই হচ্ছে চার্ট। আবার বার ডায়াগ্রাম, ধরুন আপনি বার ডায়াগ্রাম ইউজ করে একটা কমিউনিকেশন করতে পারেন। কেমন? গত 5 বছর আপনার হচ্ছে লোন পোর্টফোলিওর কি অবস্থা, আপনি একটা বার ডায়াগ্রামে 2019 থেকে 2023 পর্যন্ত আপনি একটা বার ডায়াগ্রাম দিয়ে দিতে পারেন। আপনার ডায়াগ্রাম গুলো তো সবাই চিনেন, ওই ডায়াগ্রামের ভিতরে আপনি নিচে লিখে দিলেন 2019, 20, 21, 22, 23, তারপরে বাম পাশে হলো কি থাকলো, যে লোন পোর্টফোলিও। এবার 2019-এ ছিল হচ্ছে কি 20 কোটি টাকা, 2020-এ হচ্ছে 23 কোটি টাকা, এভাবে করে বাড়লো। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে 2023-এ একটু কমে গেল। বার ডায়াগ্রাম দেখলে কিন্তু বোঝা যায়। তো এগুলো হচ্ছে ইউজিং গ্রাফ এন্ড চার্টের মাধ্যমে কমিউনিকেশনটা হচ্ছে। তারপরে যদি যাই আপনার হচ্ছে প্রসেস ডায়াগ্রাম হচ্ছে কি একটা প্রসেসে যাবে, মানে প্রসেসের মাধ্যমে কিন্তু কমিউনিকেশন হয়। কিভাবে? আমরা কিন্তু প্রথমে ওই যে বিজনেস কমিউনিকেশনটা ডিপেন্ড করতে গেছিলাম, তখন কিন্তু বলছি বিজনেস কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন আউটসাইড দ্য অর্গানাইজেশন ফর অ্যাচিভিং অর্গানাইজেশনাল পারপাস। তার মানে বিজনেস কমিউনিকেশনটা কিন্তু হলো একটা প্রসেস। এভাবে কমিউনিকেশন কিন্তু প্রসেসের মাধ্যমে হয়। সিম্পল একটা এক্সাম্পল দেওয়া যায় কি হবে, কাস্টমার সার্ভিস, মানে একটা অ্যাকাউন্ট ওপেনিং হবে, অ্যাকাউন্ট ওপেন হওয়ার কিন্তু একটা প্রসেস আছে। একজন কাস্টমার আসবে, কাস্টমার সার্ভিস অফিসার কি করবে, ওই কাস্টমারের কেওয়াইসি করবে, কেওয়াইসি করার পরে যদি সে সন্তুষ্ট হয় তাহলে কি করবে, তার কাছ থেকে ডকুমেন্ট গুলো নেবে। এই ডকুমেন্ট গুলো নেওয়ার পরে সে কি করবে, অ্যাকাউন্টটা ওপেন করবে, অ্যাকাউন্টটা ওপেন করে কাগজপত্র এনআইডি যা যা আছে এগুলো ভেরিফাই করার পরে অপারেশন ম্যানেজার অথবা ম্যানেজারকে ভেরিফাই করার জন্য দিলে তারপর সে ভেরিফাই দিলে এবং অ্যাকাউন্টটা ওপেন হবে। দিস ইজ কল্ড প্রসেস। এবং এইভাবে কিন্তু এই প্রসেসের মাধ্যমে কমিউনিকেশনটা হচ্ছে। এখানে কিন্তু একটা প্রসেস ফলো করছে। তার মানে এই প্রসেসটা কিন্তু সার্ভিস, যেমন এসওপি, প্রত্যেকটা ব্যাংকেরই একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে। ওই এসওপি তে কিন্তু প্রসেস গুলো থাকে যে এই সার্ভিসটা এভাবে হচ্ছে, এই সার্ভিসটা এভাবে হচ্ছে। একটা লোন পাস করাতে হলে, একটা পার্সোনাল লোন পাস করে দিলে কার কাছে সাইন লাগবে, কোন ওয়েতে যাইতে হবে, কার মাধ্যমে, এটা কি ব্রাঞ্চ ম্যানেজার অ্যাপ্রুভাল দিয়ে দিবে, নাকি এটা সিআরএম বোর্ড যাইতে হবে, নাকি ক্যাডে যাইতে হবে, কিভাবে যাইতে হবে, এটা কিন্তু ওই যে প্রসেস আছে, ওই প্রসেসটা ফলো করে আমরা কিন্তু এগুলো কাজগুলো করে থাকি। তাই এটাই হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। সাইনটা তো আপনারা বুঝতে পারতেছেন, এর আগে একবার বলছিলাম সাইনের মাধ্যমে হচ্ছে, এটা হচ্ছে মোস্ট কমন। এটার মাধ্যমে হচ্ছে কমিউনিকেশন হচ্ছে, যেমন রোড রাস্তায় বেশিরভাগ সাইন থাকে। রাস্তায় আপনার অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া থাকে যে আপনি ডান দিকে যাবেন, ডান দিকে মোড় আছে অথবা বাঁক আছে, সাইনের মাধ্যমে। অথবা আমরা এর আগে আমি বলছিলাম যে ফায়ার এক্সিটের একটা সাইন দিয়ে রাখি আমরা, অথবা টয়লেট এই দিকে, তো টয়লেটের জন্য ওই আমরা মানে সাংকেতিক একটা চিহ্ন দেখি, এটা হচ্ছে লেডিস, এটা হচ্ছে জেন্টস। মানে এটা কিন্তু সাইন, কোনো কিছু বলা নাই, জাস্ট লেডিস জেন্টস আঁকা আছে। ওইটাই হচ্ছে কি আপনার কমিউনিকেশন। এটার মাধ্যমে কিন্তু একদম বোঝা যাচ্ছে এই টয়লেটটা হচ্ছে লেডিসের জন্য, এই টয়লেটটা হচ্ছে জেন্টসের জন্য। দিস ইজ কল্ড সাইন কমিউনিকেশন। এবং এই সাইন কমিউনিকেশন কিন্তু আমাদের বিজনেসে ইউজ হয়। এবং এটা যদি ইফেক্টিভ ভাবে হয় তাহলে হচ্ছে কি আপনার বিজনেস কমিউনিকেশনটা ইফেক্টিভ হয়ে গেল। আমি এখানে দেখেন কয়টা এক্সাম্পল দিচ্ছি। শেষের এক্সাম্পলটা একটু দেখেন। প্রোডাক্ট লেবেলিং ইজ অলসো এ সাইন অফ কমিউনিকেশন। প্রোডাক্ট লেবেলিং এ থাকে, প্রোডাক্ট লেবেলিং মানে হচ্ছে ওই প্রোডাক্টের উপরে যে প্যাকেজিংটা, ওটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন। আচ্ছা, এবার আসেন লাস্টটা, ইনফোগ্রাফিক্স মিন্স মানে হচ্ছে কি এই যে উপরের তিনটা, ইউজিং গ্রাফ, তারপরে প্রসেস ডায়াগ্রাম, সাইন, এই তিনটা একসাথে মিলাই যদি কোনো কমিউনিকেশনটা হয়ে থাকে বা কিছু করে থাকেন, সেটাই হচ্ছে ইনফোগ্রাফিক। এটা একটু বোঝান। ওই যে উপরে আপনি ইউজ করছেন কোনটা, গ্রাফ ইউজ করছেন, চার্ট ইউজ করে কমিউনিকেশন করছেন, তখন শুধু একটা ইউজ করছেন। বা অন্য জায়গায় আপনি প্রসেস ডায়াগ্রাম ইউজ করছেন, কোন একটা জায়গায় আপনি সাইন ইউজ করছেন। কারণ হচ্ছে ওই আপনি যেটা বললাম যে ইমার্জেন্সি এক্সিটে একটা লাগিয়ে রাখছেন, এখানে সাইন ইউজ করছেন, কিছু লেখা নেই। এখন আপনি একটা জায়গায় আপনি কমিউনিকেশন করতেছেন, সেখানে হচ্ছে আপনি সাইন, তারপরে হচ্ছে আপনার প্রসেস, গ্রাফ, একটা জিনিস একসাথে ইউজ করছেন, সেটাই হবে ইনফোগ্রাফিক্স। এখন ইনফোগ্রাফিক্স এর একটা ভালো এক্সাম্পল দিতে পারেন, এটা হচ্ছে ভিডিও অথবা চলমান যে বিলবোর্ড গুলো আছে, এগুলো এক ধরনের কিন্তু ইনফোগ্রাফিক্স। এখানে যেমন ছবি আছে, পিকচার আছে, সাইন আছে, আবার কি বলে চার্ট আছে, ডায়াগ্রাম আছে। তো
তো এই জিনিসগুলো হচ্ছে কি যখন একটা ভিডিও অথবা শর্ট ভিডিও দেয়, অথবা টিভিসির কথা বলতে পারেন, টিভিসিও এক ধরনের কিন্তু ইনফোগ্রাফিক্স। টিভিসিতে আপনার সাইন থাকে, চার্ট ডায়াগ্রাম থাকে, কিন্তু মুখে অনেক সময় কথা বলতেছে না, শুধু শুধু একটু দেখাই, মানে স্লাইডের মতো দেখাই দিয়ে আপনার কমিউনিকেশনটা করে ফেলতেছে। অথবা আপনার যে মিটিং হচ্ছে, হেড অফিসে মিটিং হইলো, এখন তো সবগুলো জুম মিটিং বা সিসকো ওয়েবেক্সে মিটিং হচ্ছে, তখন ওখান থেকে দেখা যাচ্ছে একটা স্লাইড শেয়ার করলো, ওই স্লাইডটাই কিন্তু ইনফোগ্রাফিক্স। আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন এই মেজর টাইপস অফ কমিউনিকেশন শেষ। এখানে আরেকটা কথা বলে রাখি, মেজর টাইপস অফ কমিউনিকেশন দেখেন আমরা শিখতে অনেকক্ষণ লাগছে, এখন পরীক্ষায় আসলেও মেজর টাইপস অফ কমিউনিকেশন লিখতে আপনাকে, এখন এত বড় কোশ্চেন কি আপনি লিখবেন? কখনোই না। আপনি দেখবেন যে এটা ডিপেন্ড করবে আপনার মার্কস কত। আপনার মার্কস যদি 10 থাকে, 12 থাকে, তাহলে আপনি ওই হিসেবে লিখবেন। আপনার মার্কস যদি 5 থাকে, 7 থাকে, আপনি তাহলে আরো কমাই দিবেন। আপনার মার্কস যদি 5 থাকে, আপনি আরো কমাই দিবেন। তার মানে লেখা আপনার ডিপেন্ড করবে হচ্ছে কি আপনার ওই যে মার্কসের উপরে। এটা কিন্তু একবারে ভুলবেন না। আপনি কোশ্চেনটা ভালোভাবে পারেন, তার মানে সব লিখে ফেলবেন, তাহলে অন্য কোশ্চেন লেখার সময় পাবেন না। মার্কসের উপর টোটালি ডিপেন্ড করবে। এবার আসি আমরা আদার টাইপস অফ কমিউনিকেশন। আচ্ছা, এটার উপরে তো আশা করি কোনো কোশ্চেন নাই না ভাই? আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আদার টাইপস অফ কমিউনিকেশন। আদার টাইপস অফ কমিউনিকেশন যেগুলো থাকবে এগুলো শর্ট নোটে বেশি আসে। মানে আমি অনেকগুলো কোশ্চেন আগে অ্যানালাইসিস করে দেখলাম যে আদার টাইপস অফ কমিউনিকেশনের যে কমিউনিকেশন গুলো, সেটা হচ্ছে কি বেশি আসে শর্ট নোটে। তো আপনার শর্ট নোটে যদি বড় কোশ্চেন আসুক, যেটাই আসুক, আপনার বেসিক আইডিয়াটা মাথায় থাকলে চলবে। এখন সেটা বলি আদার টাইপস অফ কমিউনিকেশন কি আছে। ফার্স্টে আসি আমরা, সেটা হচ্ছে কি আপওয়ার্ড কমিউনিকেশন। আপনারা একটু আপনাদের ইগুলো একটু আনমিউট করে দেন, সবাইকে একটু আনমিউট করে দেন। আচ্ছা, আদার টাইপস অফ কমিউনিকেশন। আদার টাইপস অফ কমিউনিকেশনের শুরুতে আছে হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। আপওয়ার্ড কমিউনিকেশনটা কি? আপওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে কি বটম টু টপ। বটম টু টপ। নয়েজ হচ্ছে কার? কাইন্ডলি একটু আপনার মিউট করবেন। আচ্ছা, আপওয়ার্ড কমিউনিকেশন। আপওয়ার্ড কমিউনিকেশনটা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে কমিউনিকেশনটা হচ্ছে বটম টু টপ, মানে হচ্ছে নিচ থেকে উপরের দিকে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটাই হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। আমি একটা চিত্র দিচ্ছি এখানে দেখেন। প্রথমে কমিউনিকেশনটা হলো কার কাছে? অফিসারের কাছে। অফিসার থেকে ম্যানেজার, ম্যানেজার থেকে ডিপার্টমেন্ট হেড, ডিপার্টমেন্ট হেড থেকে চলে গেল আপনার ডিএমডি স্যারের কাছে, ডিএমডি স্যার থেকে শুরু হলো এমডি স্যারের কাছে। দিস ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন। দ্যাট মিন্স আপওয়ার্ড কমিউনিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ লোয়ার লেভেল এমপ্লয়ি ক্যান ডাইরেক্টলি কমিউনিকেট উইথ আপার লেভেল ম্যানেজমেন্ট to provide feedback, complaint or suggestion regarding day-to-day operations of the company. মানে আপনার নিচ থেকে উপরের দিকে যে কমিউনিকেশনটা হচ্ছে, নিচের লেভেল থেকে উপরের দিকে যে কমিউনিকেশনটা হচ্ছে, সেটাই আপওয়ার্ড কমিউনিকেশন। একজন অফিসার একটা কমপ্লেইন্ট, একটা সাজেশন, একটা যে কোনো জিনিস দিতে পারে, সেটা সরাসরি কিন্তু এমডি স্যারকে, ডিএমডি স্যারকে দিতে পারে না। সে দিতে পারে কাকে? ব্রাঞ্চ ম্যানেজারকে, অপারেশন ম্যানেজারকে। ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার দিতে পারে কাকে? ব্রাঞ্চ অপারেশন ম্যানেজারের রিপোর্টিং বস থাকতে পারে হচ্ছে কি সরাসরি এমডি স্যার, অথবা ডিএমডি স্যার, অথবা হেড অফ বিজনেস। তার মানে উনি হচ্ছে কি ওইখানে হচ্ছে ইনফরমেশনটা পাস করলো, তারপর হচ্ছে যার কাছে পাস করলো হেড অফ বিজনেস, উনি এমডি স্যার কাছে পাস করলো। তো এইভাবে হচ্ছে যে কমিউনিকেশনটা হচ্ছে, সেটাই হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। যদি এটা আসে, আপনারা এভাবে একটা চিত্র আপনার মতো করে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল, অফিসার, ম্যানেজার, ডিপার্টমেন্ট হেড, ডিএমডি, ইএমডি, এমডি, এর উপরে আপনার একটা চার্ট উপরের দিকে দিয়ে দিলেন। দ্যাট ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন। একটা এক্সাম্পল দিয়ে দিলেন। এবং যদি মার্কস একটু বেশি থাকে, তখন এই দুটো জিনিস অ্যাড করবেন। সেটা হচ্ছে কি আরেকটা এক্সাম্পল। যে এক্সাম্পলটা কি পারফরমেন্স রিপোর্ট। অনেক সময় আপওয়ার্ড কমিউনিকেশন কিভাবে হয়, আমরা যে সবসময় ম্যানেজাররা, ডিপার্টমেন্ট হেডরা আমাদেরকে মূল্যায়ন করে, ব্যাপারটা এরকম না। অনেক ব্যাংকে আছে যে অফিসাররা ম্যানেজারকে মূল্যায়ন করেন, ডিপার্টমেন্ট হেডকে মূল্যায়ন করেন। সো দিস ইজ কল্ড পারফরমেন্স রিপোর্ট। মানে ম্যানেজাররা কেমন পারফরমেন্স করতেছেন, তো সেটা যদি আপনি মূল্যায়ন করেন, সেটা যদি একজন অফিসার হয়ে আমি মূল্যায়ন করি, দ্যাট ইজ কল্ড হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। মিটিং এর মাধ্যমে হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন হতে পারে। কেমন? আমরা সবাই মিটিং এ বসলাম, মান্থলি মিটিং হলো, ম্যানেজার স্যার মিটিং ডাকলেন। মিটিং ডাকার পরে যে এখানে শুধু ওই যে ম্যানেজার স্যার বলতেছেন, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি অফিসাররা কিন্তু বলতেছেন, স্যার এই সমস্যা, কাস্টমার এই সমস্যা, তারপরে হচ্ছে কি এই কাস্টমার এই সমস্যা করতেছে, এই কাস্টমার হচ্ছে কি কাস্টমার সার্ভিস নিতে আমাদের কাছে সাথে সমস্যা করতেছে, মিসবিহেভ করতেছে, হি ইজ নট আ ভেরি গুড কাস্টমার। তারপরে হচ্ছে আরেকজন কাস্টমার চলে আসছে, বললো সে তো ভাঙতি পয়সাগুলো, টাকা পয়সাগুলো ক্যাশ, একজন ক্যাশ অফিসার বললো যে ওই কাস্টমার সকালবেলা টাকা জমা দিয়ে বিকেলবেলা আরটিজিএস করে দেয়, আর কতগুলো ভাঙতি টাকা পয়সা দিয়ে দেয়। এটা তো আমাদের ক্ষেত্রে এটা তো খুব কষ্ট হয়ে যাচ্ছে স্যার, এই ভাঙতি টাকা পয়সা গুলো নিয়ে, কারণ এগুলো তো আবার চালাইতে হবে, কাস্টমারকে তো পেমেন্ট করা যায় না। তো দিস ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন। কাস্টমার কিন্তু একদম ক্যাশ অফিসার থেকে ম্যানেজার কাছে আসলো, তো দিস ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন। আশা করি আপওয়ার্ড কমিউনিকেশনটা বুঝতে পারতেছেন। আর ডাউনওয়ার্ড কমিউনিকেশন, মিনস হচ্ছে জাস্ট উল্টাটা। আপনার আগেরটা হচ্ছে কি বটম টু টপ কমিউনিকেশন ইজ কল্ড আপওয়ার্ড কমিউনিকেশন। অন দি আদার হ্যান্ড, ডাউনওয়ার্ড কমিউনিকেশন মিনস টপ টু বটম।
উপর থেকে নিচের দিকে যে কমিউনিকেশনটা হয় সেটাই হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। মানে হচ্ছে আপনি এই যে গ্রাফটা দেখলে বুঝবেন, ছোট্ট একটা চার্ট এখানে আমি আঁকছি, সেটা হচ্ছে কি ম্যানেজিং ডাইরেক্টর থেকে ইনফরমেশনটা আসলো ডিএমডি স্যারের কাছে, ডিএমডি স্যার থেকে আসলো ম্যানেজার কাছে, ম্যানেজার থেকে আসলো অফিসারের কাছ থেকে। এটাই হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। মানে কমিউনিকেশন passes from top level management to the lower level employees. এখন এখানে অনেক কথাবার্তা আমি লিখছি, আপনি একটু রিড দিলে বুঝতে পারবেন ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা কি। মানে মূল বেসিকটা হচ্ছে আপনার টপ উপরের থেকে যে কমিউনিকেশনটা আস্তে আস্তে নিচের দিকে আসে সেটাই হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এগুলোর এক্সাম্পলটা আমি এখানে অনেকগুলো দিছি, আপনি কয়েকটা দিলেই চলবে। যেমন হচ্ছে প্রজেক্ট ফিডব্যাক, অ্যানুয়াল রিপোর্ট, তারপরে কোম্পানি পলিসি অ্যানাউন্সমেন্ট। অ্যানুয়াল রিপোর্ট কোনটা? আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা কি হয়, হেড অফিস থেকে এফএডি রেডি করে দেয়। রেডি করে দিলে কি আমরা কি করি, ওটা দেখে বুঝতে পারি অ্যানুয়াল রিপোর্ট কি অবস্থা ব্যাংকের। তারপর হচ্ছে ওই অ্যানুয়াল রিপোর্টটা আমরা নোটিশ বোর্ডে টাঙাই দিই। তার মানে এটা হচ্ছে কি ডাউনওয়ার্ড কমিউনিকেশন, উপর থেকে নিচের দিকে আসছে। কোম্পানি পলিসি দেখেন, এইচআর কিন্তু কোম্পানি পলিসি মেক করে, তার মানে এইচআর পলিসি মেক করছে, এইচআর ম্যানেজারকে দিচ্ছে, ম্যানেজার অফিসারকে দিচ্ছে, দ্যাট ইজ কল ডাউনওয়ার্ড কমিউনিকেশন, উপর থেকে নিচের দিকে আসছে। তারপর আছে ক্লারিফিকেশন অফ দ্য কোম্পানি গোলস। কোম্পানি গোলস এর ক্লারিফিকেশন কিন্তু একজন অফিসার ম্যানেজার করেন না, করেন কারা? টপ লেভেল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে কি একটা কোম্পানি অথবা একটা ব্যাংকের ভিশন মিশন, এগুলা ওনারা আগে সেট করেন, সেট করার পরে তারপর হচ্ছে কি নিচের দিকে পাঠান। দিস ইজ কল ডাউনওয়ার্ড কমিউনিকেশন। ট্রেনিং এক ধরনের ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আমাদের প্রত্যেকে দেখা যায় ব্যাংকে আমরা ট্রেনিং করি, ওই ট্রেনিং গুলো হচ্ছে কি অনেক এক্সপেরিয়েন্সড একজন পার্সন যারা হাই সিনিয়র লেভেলে আছেন অথবা ট্রেনার আছেন, তারা হচ্ছে কি ট্রেনিং করিয়ে তারপরে হচ্ছে কি মানে নলেজটা শেয়ার করেন। সো দিস ইজ কল ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এভাবে পারফরমেন্স অ্যাপ্রেজাল, জব ইনস্ট্রাকশন অনেকগুলো আছে, আমি দিছি, আপনারা আশা করি বুঝতে পারবেন। এগুলো ভেরি সিম্পল, জাস্ট এটা মাথায় রাখেন। ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা হচ্ছে কি টপ টু বটম, উপর থেকে নিচের দিকে যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আচ্ছা, এবার যদি কোশ্চেন আরো একটু, যদি মার্কস একটু বেশি থাকে তাহলে এই কটা জিনিস অ্যাড করবেন, যে টু মেক ডাউনওয়ার্ড কমিউনিকেশন ইফেক্টিভ দিস স্টেপস আর নিডেড টু বি ফলোড। এটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড দ্য ইনফরমেশন কমপ্লিটলি। ওই যে ডাউনওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনি আন্ডারস্ট্যান্ড করতে হবে, আপনার বুঝতে হবে। না হয় দেখা কোম্পানি পলিসি মেক করলো, ওই পলিসি আপনি বুঝতেই পারলেন না, আমি বুঝতে পারলাম না, তার মানে কমিউনিকেশনটা কিন্তু ইফেক্টিভ না। তারপরে হচ্ছে চুজ দ্য বেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। মিডিয়াম অফ কমিউনিকেশন যে প্রথম চ্যাপ্টার পড়ানোর সময় আসবে। তো মিডিয়াম মানে আপনি কোন মিডিয়ামটা ইউজ করবেন, আপনি কি ইমেইলে পাঠাবেন, আপনি কি লেটারে পাঠাবেন, সেটা কোন মিডিয়ামে মানে কোনটা সবচেয়ে বেস্ট হয়, সেটা হচ্ছে আপনি চুজ দ্য বেস্ট মিডিয়াম অফ কমিউনিকেশন। এটা আপনার ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করতে হবে। যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক কি করে, সার্কুলার দেয়, ওই সার্কুলারটা কিন্তু একটা মিডিয়াম অফ কমিউনিকেশন, এটা ডাউনওয়ার্ড কমিউনিকেশন। বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু সব ব্যাংকে যাচ্ছে। রিফ্লেক্টিং ট্রু ফ্যাক্টস, এই রিফ্লেক্টিভ ট্রু ফ্যাক্টস হচ্ছে কি একদম ডাউনওয়ার্ড কমিউনিকেশন, মানে হচ্ছে কি উপর থেকে নিচে আসে। অনেক সময় কি হলো, ট্রু ফ্যাক্টস হয় না, এটা একটু বুঝেন কিভাবে রিফ্লেক্টিং ট্রু ফ্যাক্ট হচ্ছে। অনেক সময় হেড অফ বিজনেস স্যার কি করলো, ব্রাঞ্চ ম্যানেজার একটা ব্রাঞ্চ 5 বছর ধরে ব্যাংকিং করতেছে, তার ডিপোজিট পোর্টফোলিও হচ্ছে ফর এক্সাম্পল 30 কোটি টাকা। এখন হেড অফ বিজনেস স্যার কি করলো, বললো যে তোমাকে, ম্যানেজারকে বললো যে তোমাকে এবার 30 কোটি টাকা থেকে 50 কোটি টাকা তোমার টার্গেট। তাহলে এটা কি ট্রু ফ্যাক্টস রিফ্লেক্ট করছে? রিফ্লেক্ট করা নাই। তার মানে ট্রু ফ্যাক্টস রিফ্লেক্ট করতে হবে, কারণ সে 5 বছরে করছে 30 কোটি টাকা, আর এই বুঝি 1 বছরে যে 50 কোটি টাকা ডিপোজিট করে ফেলবে, 20 কোটি টাকা বাড়াই ফেলবে। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট রিয়াল। সো এখানে হচ্ছে রিফ্লেক্ট ট্রু ফ্যাক্টটা, ডাউনওয়ার্ড কমিউনিকেশন গুলো ট্রু ফ্যাক্ট মানে হচ্ছে অ্যাকচুয়াল হইতে হবে। সেট অ্যাসাইড টাইম ফর ক্লারিফিকেশন এন্ড কোশ্চেন। ওই যে আপনি ডাউনওয়ার্ড কমিউনিকেশনে কিন্তু হয় কি, লোয়ার লেভেলের এমপ্লয়ির সাথে আপার লেভেলের এমপ্লয়ির সাথে লোয়ার লেভেলের এমপ্লয়ির কমিউনিকেশন হয়, তো সেক্ষেত্রে কিন্তু লোয়ার লেভেলের এমপ্লয়িরা কোশ্চেন করে না, বা কিছু মানে কোশ্চেন করতে ভয় পায়। সে কারণে একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে, যে সুযোগ দিতে হবে যে আপনারা কোশ্চেন করেন। তাহলে কোশ্চেন করলে তখন ওই যে আপার লেভেলের যে এমপ্লয়ি আছে উনি ক্লারিফাই করবে যে জিনিসটা এইরকম। ওই যে ব্রাঞ্চ ম্যানেজার বললো, যে ব্রাঞ্চ ম্যানেজার যদি কোশ্চেন না করে, জি স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার, আমি 50 কোটি টাকা করে দিব, দিস ইজ নট রিয়াল। তখন তিনি ওই স্যারকে কোশ্চেন করবেন যে স্যার গত 5 বছর করছে আমার 30 কোটি টাকা, এই 1 বছর আমি 20 কোটি টাকা কিভাবে বাড়াবো ডিপোজিট, আমার ক্ষেত্রে তো এটা সম্ভব না। এটা যদি আপনি একটু ক্লারিফাই করেন, আপনি কি ধরনের প্রোডাক্ট আমাকে দিচ্ছেন, কি ধরনের লোন প্রোডাক্ট আমাকে দিচ্ছেন, অথবা সরি কি ধরনের ডিপোজিট প্রোডাক্ট আমাকে দিচ্ছেন, বা কি ধরনের ইন্টারেস্ট রেট আমাকে দিচ্ছেন, যে আমি আলাদিন স্যারের মতো বসা দিলে ডিপোজিট চলে আসবে। তখন ওই হেড অফ বিজনেস স্যার কিন্তু ক্লারিফাই করতে বাধ্য থাকবেন, যে উনি ক্লারিফাই করবেন আসলে এটা কি ফ্যাকচুয়াল, এটা কি ট্রু। আশা করি এটা বুঝতে পারছেন। তারপর হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। হরিজন্টাল কমিউনিকেশনটা হচ্ছে কি,
এতক্ষণ আমরা বলছি টপ টু বটম, বটম টু টপ। হরিজন্টাল কমিউনিকেশনটা হচ্ছে সমগোত্রীয়, মানে সমান সমান এমপ্লয়ীদের মধ্যে যখন কমিউনিকেশনটা হয় সেটাই হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। যেমন ম্যানেজার টু ম্যানেজার, ডিপার্টমেন্ট হেড টু ডিপার্টমেন্ট হেড, ক্যাশ অফিসার টু ক্যাশ অফিসার, জিবি অফিসার টু জিবি অফিসার, দিস ইজ কল্ড হরিজন্টাল কমিউনিকেশন। অর্থাৎ সেম লেভেলের অর্গানাইজেশনাল হায়ারার্কিতে যারা থাকে তাদের ভিতরে যে কমিউনিকেশনটা হয় সেটাই হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন। এটাকে অনেক সময় ল্যাটারাল কমিউনিকেশন বলে। ল্যাটারাল মানে হচ্ছে তো মানে সমগোত্রীয় বা সরলরৈখিক। তো এই কারণে হচ্ছে যদি ওই যে হরিজন্টাল কমিউনিকেশন না আসে বলে যে ল্যাটারাল কমিউনিকেশন, দ্যাট মিন্স অলসো হরিজন্টাল কমিউনিকেশন। আশা করি এটা বুঝতে পারেন, খুবই সিম্পল, আপনি একটু পড়ে নিলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে একটা চার্ট এঁকে দিয়েছি যে পারচেস ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সেলস ম্যানেজার। দেখেন সবার শেষে কিন্তু ম্যানেজার আছে, এক একজন এক একটা ডিপার্টমেন্টে কাজ করতেছে, তার মানে সবাই কিন্তু ম্যানেজার। সবার মাধ্যমে সবার মাঝে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটাই হচ্ছে হরিজন্টাল কমিউনিকেশন, কারণ তারা হচ্ছে কি একই হায়ারার্কিতে অবস্থান করতেছে। এটা গেল। তারপর আছেন এক্সটার্নাল কমিউনিকেশন। এক্সটার্নাল কমিউনিকেশন মানে নাম দেখে বুঝতে পারতেছেন, মানে আসলে নাম কিন্তু মানে অনেক কিছুই বলে দেয় আপনি কি লিখবেন। এক্সটার্নাল কমিউনিকেশন মানে হচ্ছে বাইরের সাথে, বাইরে যে কমিউনিকেশন গুলো করে থাকেন, তার মানে আমরা কমিউনিকেশন গুলো বাইরে কার কার সাথে কমিউনিকেশন করি, আমরা আউটসাইডে কার কার সাথে কমিউনিকেশন করি, আমরা কাস্টমারের সাথে কমিউনিকেশন করি, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, তারপরে গভর্নমেন্টের সাথে কমিউনিকেশন করি, ল এনফোর্সমেন্টের অথরিটির সাথে কমিউনিকেশন করি, আবার রেগুলেটরি এজেন্সির সাথে কমিউনিকেট করি। তো এগুলো হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। আমরা যখন এই ওদের সাথে কমিউনিকেশন গুলো করে থাকি এটাই হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। ছোট্ট একটা ডিফিনিশন দিতে পারেন যে external communication means to communicate with outside the organization is called external communication. এখানে আমি কতগুলো এক্সাম্পল দিছি, আপনি এগুলো মনে রাখার দরকার না, এগুলো জাস্ট আপনি দেখে নিতে পারেন, কিন্তু আপনি নিজের মতো করে এক্সটার্নাল কমিউনিকেশন কার সাথে করেন সেটা সুন্দর করে একটা চার্ট দিয়ে লিখে দিতে পারেন যে আমি এই লোকগুলোর সাথে এক্সটার্নাল কমিউনিকেশন করে থাকি। যেমন হচ্ছে আমার কাস্টমার, আমার ডিপোজিটর, আমার বাংলাদেশ ব্যাংকের সাথে করি, অডিটর, এক্সটার্নাল অডিটরের সাথে করি, গভর্নমেন্ট আপনারা দয়া করে আপনাদের মিউট করে রাখবেন ভাই, আপনি বারবার আনমিউট হয়ে যাচ্ছেন। রুহুল আমিন ভাই আপনি একটু মিউট করে রাখেন। আচ্ছা আমি ওনাকে মিউট করি, উনি আবার আনমিউট করে দেয়। আচ্ছা ওকে, এরপর আসুন এক্সটার্নাল কমিউনিকেশন। এখন দেখলেন শুধু এক্সটার্নাল কমিউনিকেশন আসলো, এক্সটার্নাল কমিউনিকেশন আসলে আপনি একটা সংজ্ঞা দিয়ে এক্সাম্পল দিয়ে দিলেন। ব্যাপারটা আপনি কি করবেন, ওই যে ব্যাংকের সাথে রিলেট করবেন, ব্যাংকের সাথে রিলেট করবেন, ব্যাংকের সাথে রিলেট করে দিলে। রুহুল আমিন ভাই শুনতে পাচ্ছেন? আপনার কথা কিন্তু আনমিউট করা। আচ্ছা, এক্সটার্নাল কমিউনিকেশনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন কার কার সাথে আমরা এক্সটার্নাল কমিউনিকেশন করতেছি। তার মানে এখন আসেন এক্সটার্নাল কমিউনিকেশন ইন ব্যাংকস। আমি কিন্তু অলরেডি বলে দিছি যে এক্সটার্নাল কমিউনিকেশন ব্যাংকে কারা কারা করে থাকে। সেন্ট্রালি একটু মিট করে দেন, সেন্ট্রালি মিট করে দিলে হয়তো আমি তো এখানে মিট করতে পারতেছি না, ওনাকে মিট করলে তো উনি আনমিউট করে দেবেন, আমি বুঝতে পারছি। ওনাকে মিট করি আমি, উনি আবার আনমিউট করে দেয়। ঘুমাই গেছে মনে হয় উনি। একটা বিব্রতকর পরিস্থিতি, কি করবো এখন? তো ভিডিও করে দিই ওনার, হচ্ছে ওনাকে আমি এখন কি নয়েজ হচ্ছে? আচ্ছা এখন নয়েজ হচ্ছে না, আমি শুরু করি এখন। আচ্ছা, এক্সটার্নাল কমিউনিকেশন ইন ব্যাংকস। এখন ওই যে এক্সটার্নাল কমিউনিকেশন আপনি করতেছেন, তারপরে এখন এক্সটার্নাল কমিউনিকেশন যে আপনি করতেছেন, এই এক্সটার্নাল কমিউনিকেশন ব্যাংকে কি কি করতেছেন দেখেন। এই ব্যাংকে কিন্তু অলরেডি আমি কিন্তু বলে দিছি ব্যাংকে আপনি কার সাথে এক্সটার্নাল কমিউনিকেশন গুলো করতেছেন। আপনি এক্সটার্নাল কমিউনিকেশন করতেছেন কার সাথে? রিলেশনশিপ মেইনটেইন করতে যায় রিলেশনশিপ অফিসাররা বিভিন্ন কাস্টমারদের সাথে আপনার কমিউনিকেট করতেছে। তারপরে হচ্ছে কি বিভিন্ন কোম্পানির সাথে কমিউনিকেট করতেছে। তারপরে আবার দেখা গেল যে প্রায়োরিটি ব্যাংকিং দিচ্ছে, প্রায়োরিটি ব্যাংকিং দেওয়ার জন্য অনেকগুলো ক্যাশ ম্যানেজমেন্ট করে থাকে অনেকগুলো কোম্পানির ব্যাংকগুলা, এটা হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। তারপরে অডিটর বাংলাদেশ ব্যাংকের সাথে কমিউনিকেট করতেছে। এরপরে হচ্ছে কি আপনার গভর্নমেন্টের সাথে করতেছে।
এরপরে হচ্ছে আপনার কোর্টের সাথে করতে হচ্ছে, অনেক সময় মামলা টামলা নিয়ে ঝামেলা হয়, বিশেষ করে লোন নিয়ে। তো এগুলো সবই হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন ইন ব্যাংকস। আবার দেখা যায় যে আমি আবার বলছি কল সেন্টার, আমাদের কল সেন্টার গুলো কিন্তু এক্সটার্নাল কমিউনিকেশন সার্ভিস দিয়ে থাকে। কারণ হচ্ছে কি, যে কোনো কাস্টমার, আমাদের ব্যাংক হচ্ছে 10টা 5টায় বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু কাস্টমার সার্ভিস পাচ্ছে কিসের মাধ্যমে? এর ভিতরে তো পাচ্ছে, এর বাইরের সময়ও কিন্তু কল সেন্টারের মাধ্যমে কাস্টমার সার্ভিস পাচ্ছে। সো দিস ইজ কল্ড এক্সটার্নাল কমিউনিকেশন ইন ব্যাংকস। তো বিভিন্ন ভাবে আমরা এক্সটার্নাল কমিউনিকেশন করে থাকি। আপনারা জাস্ট একটু করে নেবেন এক্সটার্নাল কমিউনিকেশনটা। যখন এক্সটার্নাল কমিউনিকেশন যদি আসে, তাহলে প্রথমে এক্সটার্নাল কমিউনিকেশন কি লিখবেন, এক্সটার্নাল কমিউনিকেশনের মূলত দুই একটা এক্সাম্পল দিয়ে তারপরে বলবেন যে ব্যাংকে কি ধরনের এক্সটার্নাল কমিউনিকেশন হয়, তারও কয়টা এক্সাম্পল দিয়ে দিলেন। তারপর আসেন ইন্টারনাল কমিউনিকেশন। ওই যে এক্সটার্নাল কমিউনিকেশন মানে হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশনের উল্টাটাই হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। এক্সটার্নাল কমিউনিকেশন হচ্ছে বাইরের মানুষের সাথে আমরা যে কমিউনিকেশনটা করতেছি সেটাই হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। আর ভিতরে যে আমাদের এমপ্লয়ি টু এমপ্লয়ি যে কমিউনিকেশনটা করতেছি সেটাই হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। তার মানে এটা হতে পারে কিসের মাধ্যমে? এটা হতে পারে আমাদের এমপ্লয়ীদের মাঝে মাঝে ম্যানেজারদের মাঝে, মানে আমাদের ব্যাংকের ভিতরে, এবং যা যা কমিউনিকেশন হচ্ছে সবই কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন। আমরা মিটিং করতেছি, আমরা তারপরে হচ্ছে কি ডিপোজিট ফান্ড করার জন্য মিটিং করতেছি, আমরা কি বলা হয় ইনফর্মালি কথাবার্তা বলতেছি, গসিপ করতেছি, দিস ইজ কল্ড ইন্টারনাল কমিউনিকেশন। নিজেরা নিজেরা যা করতেছি অর্গানাইজেশনের ভিতরে, একটা ব্যাংকের ভিতরে, ব্রাঞ্চের ভিতরে, হেড অফিসের ভিতরে, দিস ইজ কল্ড ইন্টারনাল কমিউনিকেশন। মানে এই কমিউনিকেশন গুলো কিন্তু বাইরে কোনো আউটসাইডের কাস্টমার, আউটসাইডের অথরিটি অথবা কোনো রেগুলেটরি এজেন্সির সাথে এই কমিউনিকেশন গুলো হচ্ছে না। এটা হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। আচ্ছা, ইন্টারনাল কমিউনিকেশন ইন ব্যাংকস, ওই যে একই তো বলেই দিলাম, তারপরে একটু বড় করলাম কেন? কারণ ছোট্ট একটু লিখে তো আপনি ওই 5 মার্কের আনসার দিতে পারবেন না। প্রথমে আপনি ইন্টারনাল কমিউনিকেশনটা কি জিনিসটা বললেন, তারপরে ব্যাংকে ইন্টারনাল কমিউনিকেশনটা কি কি হয় সেটা একটু বললেন, যে আমাদের ডে টু ডে অপারেশনে আমরা কিভাবে কমিউনিকেশন করে থাকি। যেমন একটা ব্রাঞ্চ ম্যানেজার কি করলো, একটা মিটিং ডাকলো, মিটিং ডেকে বললো যে তুমি সবাই তো বসে আছো, সবাই যার যার কাজ করতেছে, কাস্টমার নাই কিন্তু সবাই বসে আছে, ডিপোজিটটা হাম করতে হবে, লোন তো সেল করতে হবে, ব্রাঞ্চ তো প্রফিটে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে কি, ওই যে কমিউনিকেশনটা ইন্টারনালি হচ্ছে, দিস ইজ কল্ড ইন্টারনাল কমিউনিকেশন ইন ব্যাংকস। আবার দেখা গেলো যে মানে একটা টার্গেট সেট করবে ব্রাঞ্চ ম্যানেজার, টার্গেট সেট করে তারপর দেখা গেলো সবাইকে একটা একটা করে কি বললো, চিঠি দিয়ে দিল যে তোমার টার্গেট এত, রিটেন কমিউনিকেশন, রিটেনে সব মানে ইন্টারনালি কমিউনিকেট করে দিল, কমিউনিকেট করে সবাইকে একটা একটা করে করে চিঠি ধরা দিল। এটাই হচ্ছে কি ইন্টারনাল কমিউনিকেশন ব্যাংক। ইন্টারনালি যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেটাই হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশন। আচ্ছা, এরপর হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ফর্মাল কমিউনিকেশন মিনস টু কমিউনিকেট উইথ ম্যানেজার, এমপ্লয়ি, ওয়ার্কার অর আদার বিজনেস পার্সোনাল ইউজিং দ্য অফিসিয়াল চ্যানেল আন্ডার প্রপার বিজনেস এটিকেট। একটু আমি ইয়ে করি ফর্মাল কমিউনিকেশন, না ঠিক আছে, ফর্মাল কমিউনিকেশনটা মিনস হচ্ছে কি, দেখেন ফর্মাল কমিউনিকেশন যদি ইনফর্মাল কমিউনিকেশনটা বলি তাহলে একটু ভালো হয়। ইনফর্মাল কমিউনিকেশনটা আগে বলি। ইনফর্মাল কমিউনিকেশনের আরেকটা নাম হচ্ছে গ্রেফেবাইন। এই জিনিস, এই ওয়ার্ডটা একটু মনে রাখেন, কারণ পরীক্ষার কোশ্চেনে আমি অনেক কয়েকটা কোশ্চেন দেখছি যে এইভাবে আসছে যে হোয়াট ইজ গ্রেফেবাইন। গ্রেফেবাইন মানে হচ্ছে কি ইনফর্মাল কমিউনিকেশন। তো আপনি ওই যে আসলো গ্রেফেবাইন, আপনি মনে করলেন ইনফর্মাল কমিউনিকেশন তো আসলো না, কিন্তু ওই একই ওয়ার্ড। তাহলে ইনফর্মাল কমিউনিকেশন মিন্স হচ্ছে গ্রেফেবাইন। আর এই ইনফর্মাল কমিউনিকেশনটা হচ্ছে কি, আমরা যে কমিউনিকেশন গুলি ইনফর্মালি করে থাকি, কোনো রিটেন, কোনো মেমো, কোনো সার্কুলার, কোনো কিছুতে না হয়ে, মানে আপনার একদম কোনো ফর্মালিটিস মেনটেন ছাড়া যে কমিউনিকেশন গুলো হয় সেটাই হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। যেমন ম্যানেজার স্যার উঠে আসে বললো যে এই কাজটা করে দিতে, দেখেন এখানে জাস্ট এরকম একটা কথা হয়েছে, ইনফর্মালি এই কাজটা করো তো, ইনফর্মালি কমিউনিকেশনটা কিন্তু ইনফর্মালি হচ্ছে। আবার দেখা গেল যে ম্যানেজার স্যার একটা জব ডিসক্রিপশন দিছে, সাধারণত এসের থেকে জব ডিসক্রিপশন দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু ফর্মাল। কিন্তু কোনো জব ডিসক্রিপশন নাই, কিছু নাই, একজন জিবি অফিসার, তাকে কি করলো, বললো যে আজকে ক্যাশে কাজ বেশি, তুমি যে ক্যাশে কাজ করো। এখানে কিন্তু কোনো জব ডিসক্রিপশন নাই, কোনো লেটার নাই, চিঠি নাই, জাস্ট বলছে যে ওখানে কাজ করতো। দিস ইজ ইনফর্মাল কমিউনিকেশন। কমিউনিকেশনের মাধ্যমে এই কমিউনিকেশনটা কিন্তু ইনফর্মালি হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে যেমন কোনো একজন প্রমোশন পাইলো, প্রমোশন পাওয়ার পরে কিন্তু সে কিন্তু ফর্মালি প্রমোশনটা পাইছে একটা চিঠিতে, কিন্তু তার যে অন্য কলিগ গুলো আছে, ওই কলিগ গুলো তো এই ফর্মালি চিঠিটা পায় নাই অথবা দেখেও নাই, কিন্তু একজন আরেকজনের মাধ্যমে কিন্তু ওই ইনফরমেশনটা ছড়াই গেল। তো সেটা হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন। মানে কোনো ইয়ে না, আমার কলিগ প্রমোশন পাইলো, আমি অন্য কলিগকে বললাম যে ভাই আনিস ভাই তো প্রমোশন পাইছে, কিন্তু ওই যে আবার রুহুল ভাই কি করলো, জেনে গেল যে আনিস ভাই প্রমোশন পাইছে। দিস ইজ কল্ড ইনফর্মাল কমিউনিকেশন। অন দি আদার হ্যান্ড, এই ইনফর্মাল কমিউনিকেশনের বাইরে যেগুলো হচ্ছে, অর্থাৎ রিটেন, যেমন ওই যে প্রমোশন পাইলো, একটা চিঠি পাইলো, দিস ইজ কল্ড ফর্মাল কমিউনিকেশন। মানে যেখানে চিঠি, একটা ইটিকেট আছে,
একটা মানে একটা প্রপার চ্যানেল ইউজ করে যে কমিউনিকেশন গুলো হয় সেগুলো হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। যেমন একটা মেইলে কমিউনিকেশন হয়, তারপরে লেটারে কমিউনিকেশন হয়, একটা মেমোতে হতে পারে। যেমন একটা এমপ্লয়ি হয়তো বাজে কোনো কাজ করছে, কোনো কিছু করছে, তখন ম্যানেজার স্যার কি করলো, একটা মেমো ইস্যু করলো, দিস ইজ কল ফর্মাল কমিউনিকেশন। আবার অফিস থেকে একজন প্রমোশন পাইলো, তাকে একটা চিঠি ইস্যু করে তার প্রমোশনটা ডিক্লেয়ার করলো, দিস ইজ কল ফর্মাল কমিউনিকেশন। আবার কেউ একজন দেখা গেল যে সে খুব ভালো ডিপোজিট হার্ন করছে, তাকে একটা লেটার অফ অ্যাপ্রিসিয়েশন দিছে, ওই লেটার অফ অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। তার মানে ফর্মাল কমিউনিকেশন আর ইনফর্মাল কমিউনিকেশন দুইটা জিনিস বুঝতে পারছেন। তারপরে আমাদের আছে হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশনের ভিতরে এই যে গ্রাফেবাইন, এটা কিন্তু প্রায় আসে, এটা কিন্তু আপনারা একটু মাথায় রাখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রায় শর্ট নোটে আসে, অনেক সময় 5-7 মার্কসেরও আসে থাকে। তো সে কারণে এই যে আরো 4টা ইনফর্মাল কমিউনিকেশনের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো আমি অ্যাড করে দিয়েছি। সেটা হচ্ছে there are 4 different types of informal communication. এই 4 different কমিউনিকেশনটা হচ্ছে 4টা: সিঙ্গেল স্ট্যান্ড, গসিপ চেইন, প্রবাবিলিটি চেইন, আর হচ্ছে ক্লাস্টার চেইন। সিঙ্গেল স্ট্যান্ড কোনটা? এগুলো কিন্তু সবকিছু এই 4টা পয়েন্ট কিন্তু ইনফর্মাল কমিউনিকেশনের ভিতরে। সিঙ্গেল স্ট্যান্ডটা হচ্ছে কি, one person communicate with a person, then they communicate with another person. দেখেন একটা পার্সন থেকে কিন্তু কমিউনিকেশনটা আসতেছে, তারপর যে পার্সন ওই পার্সনের সাথে কমিউনিকেট করছে তিনি অন্য পার্সনকে বলতেছে, এবং এটা কিন্তু ট্রাভেল করতেছে, ট্রান্সফার হচ্ছে, যেভাবে হয় এটাই হচ্ছে এই ফ্লো অফ ইনফরমেশন যদি হয়ে থাকে তাহলে ওটা হবে হচ্ছে কি সিঙ্গেল স্ট্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন। এটা আরেকটু বলি, যেমন হচ্ছে কি ওই যে বললাম যে এইচআর ডিপার্টমেন্ট থেকে উনি প্রমোশন পাইলো, অথবা হেড অফ এইচআর ওনাকে একটা মেল দিলে যে তুমি প্রমোশন পাইছো, এখন উনি যখন অন্য আরেকজনকে বলতেছে, সে আরেকজনকে বলতেছে, এভাবে যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেটাই হচ্ছে কি ইনফর্মাল, ওই যে সিঙ্গেল স্ট্যান্ড কমিউনিকেশন, মানে একজনের থেকে এসে অন্যজনের কাছ থেকে ছড়া যাচ্ছে ইনফর্মালি। আচ্ছা, আর হচ্ছে গসিপ চেইন। এখন হচ্ছে কি গসিপ চেইনটা হচ্ছে গল্প গুজবের মাধ্যমে যে কমিউনিকেশন গুলো হয়ে থাকে সেটাই হচ্ছে গসিপ চেইন। যেমন হচ্ছে কি দেখা গেল যে হেড অফিস থেকে একটা ঘটনা শুনলো যে আগামী বছর হয়তো ইনক্রিমেন্টটা বাড়াই দিতে পারে, অথবা ইনসেনটিভ 5টা দিবে, 6টা দিবে। তাহলে এটা কেউ একজন শুনছে, শুনে কি করলো, এই একটা গ্রুপে সবাই মিলে কাজ শেষে সবাই মিলে যখন আলো ডিসকাস করে, সবাই মিলে একসাথে ডিসকাস করলো, এবং এর মাধ্যমে যে কমিউনিকেশনটা হচ্ছে ইনফর্মালি, এখানে কিন্তু কোনো ফর্মাল কমিউনিকেশন নাই, শুনছে তারপরে কথা বলতেছে, একজন আরেকজন আলোচনা করতেছে, এটাই হচ্ছে গসিপ চেইন। গল্প গুজবের মাধ্যমে যে কমিউনিকেশনটা একজন আরেকজনের কাছে যাচ্ছে সেটাই হচ্ছে কমিউনিকেশনটা হয়, সেটাই হচ্ছে গসিপ চেইন। আর একটা হচ্ছে প্রবাবিলিটি চেইন। প্রবাবিলিটি চেইন কোনটা? Information spread randomly in this sort of grapevine communication from one source. This might imply that one or more co-workers receive information from the primary point of contact. The information can then be shared by each person with one or more employee. সিঙ্গেল স্ট্যান্ডের মতোই, কিন্তু একটু আলাদা। কোনটা? এটাও 1% কি করলো, নিজে চুজ করলো কাকে শেয়ার করবে। যেমন হেড অফ বিজনেস স্যার কি করলো, ম্যানেজারকে বললো যে টার্গেট এত, একজনের কাছে শেয়ার করছে, তখন ওই ম্যানেজার কি করলো, সবার কাছে এটা ছড়াই দিল। এটাই হচ্ছে ক্লাস্টার চেইন, মানে হচ্ছে প্রবাবিলিটি চেইন, মানে একটা ওয়ার্কার থেকে আরেকটা ওয়ার্কার কাছে চলে যাচ্ছে প্রবাবিলিটি অনুসারে। মানে এটা কিন্তু হেড অফ বিজনেস স্যার ম্যানেজারকে বলছে, ম্যানেজার চাইলে কিন্তু শেয়ার করতে পারে, নাও করতে পারে। ম্যানেজার বলে যে কি দরকার ওদেরকে বলে, ওরা তো ওদেরকে তো এমনিই বলতেছি, এটা বলার দরকার নাই। তার মানে কিন্তু প্রবাবিলিটি চেইন হলো না। যখন উনি বললো, মানে এটা এখানে প্রবাবিলিটি কিন্তু আছে, উনি বলতে পারে না বলতে পারে, সে কারণে এটা হচ্ছে প্রবাবিলিটি চেইন। আর একটা হচ্ছে ক্লাস্টার চেইন। ক্লাস্টার চেইন কোনটা? ক্লাস্টার চেইন হলো মানে ওয়ান পার্সন চুজ এ স্মল নাম্বার অফ পিপল। দেখেন এখানে প্রবাবিলিটি চেইনে কিন্তু একজনের বলছে, কিন্তু ক্লাস্টার চেইনে কিন্তু একজন অনেকজনের বলছে। এটা হতে পারে কি, ওই যে হেড অফ বিজনেস স্যার সব ডিপার্টমেন্ট হেড স্যারকে ডাকলো, ওনাদের সাথে একটা ইনফর্মালি এটা কমিউনিকেশন হইলো, এবং উনি ওনাদের সবাইকে বলে দিল, আর উনি ওনাদেরটা একবারে ওনাদের ডিপার্টমেন্টের সবাইকে জানা দিল। এটাই হচ্ছে ক্লাস্টার চেইন। আপনারা একটু পড়লে বুঝতে পারবেন যে ওয়ান পার্সন চুজ এ স্মল নাম্বার অফ পিপল টু শেয়ার নলেজ উইথ, এন্ড দেন ইচ অফ দোজ পিপল শেয়ার উইথ আদার্স। আশা করি বুঝতে পারছেন। আজকের চ্যাপ্টারটা খুবই ছোট চ্যাপ্টার এবং খুবই সিম্পল চ্যাপ্টার। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন। অলরেডি 11:34। ভাইয়া আপনি কি প্রতিদিন এরকম লং সেশন নেবেন? একদিন একটা চ্যাপ্টার করে করবো আর কি।
মানে আজকে তো একটু বেশি হয়ে গেছে, কারণ আজকে আমি ওরিয়েন্টেশন ক্লাসও বলতে পারেন শুরুর দিকে অলরেডি হাফ এন আওয়ার চলে গেছে হচ্ছে কি আপনাদের ওই যে এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে। তো সে কারণে হচ্ছে হাফ এন আওয়ার যদি বাদ দেন তাহলে অলমোস্ট টাইমটা আরো কমে আসবে। মানে এটা ছোট চ্যাপ্টার বললেন তো, তার মানে বাকিগুলো আরো অনেক সময় বাকিগুলো আসলে প্রথম চ্যাপ্টারটা একটু বড়, আর অন্য চ্যাপ্টার গুলো খুব যে বড় তা না, মোটামুটি এরকমই, কিন্তু এই চ্যাপ্টারটা একটু সহজ আর কি, ছোট চ্যাপ্টার। আর যেমন লেটার তো অনেক লেটার শিখাইতে গেলে তো অনেক লেটার শিখাইতে হবে, এখন এতগুলো লেটার তো শেখানো সম্ভব না। আমি জাস্ট ফরম্যাটটা আপনাদের দেখাই দিব, রাইট। আপনারা অলরেডি জানেন ওই একই ফরম্যাট, জাস্ট একটা ফরম্যাট, আপনি একটা এক্সাম্পল শিখবেন, তাহলে ওই একটা এক্সাম্পল দিয়ে যদি ওইরকম আসে আপনি এটাই লিখবেন। তারপরে ফর এক্সাম্পল আপনার আসলো যে ইনকোয়ারি লেটার, এখন ইনকোয়ারি লেটার আপনার 50টা শেখার দরকার নেই, আপনি একটা ইনকোয়ারি লেটার শিখবেন। ওই ইনকোয়ারি লেটার একটা শিখে আপনি যেটাই আসুক কন্টেন্ট চেঞ্জ করে ওই ফরম্যাটে সুন্দর করে লিখে দিবেন, দ্যাটস ইট। এত বড় সময় আছে, আপনি এত বড় কিন্তু সময় বের করতে পারবেন না। আপনি যদি মনে করেন অনেক পড়বেন তাহলে তো পড়তেই পারেন, কিন্তু আমার কাছে আসছেন মানে কি কম পড়ে পাস করবেন, এত বড় টাইম নেই। কারণ ওই যে সারাদিন অফিস করে এসে এই যে সন্ধ্যাবেলায় আপনি পড়তে বসবেন, এটা কিন্তু মানে এত সহজ না। ট্রু। জি, আর কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আমি আগামীকালকে ক্লাসটা হবে আপনাদের বুধবার, মানে হচ্ছে আজকে তো সোমবার, বুধবারে আগামীকালকে ক্লাসটা হবে। আমি তাহলে আপনি আগে কি থেকে ফার্স্ট চ্যাপ্টারটা কি তাহলে আবার শেয়ার করবেন? হ্যাঁ, আজকে তো আর ফার্স্ট চ্যাপ্টারটা হলো না, আজকে সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট। এই সেকেন্ড চ্যাপ্টার আমি পুরো সিলেবাসটা, মানে সেকেন্ড চ্যাপ্টার আপনি সিলেবাসের সাথে মিলিয়ে দেখবেন যে পুরো টপিকস ফুল কমপ্লিট। এখন তাহলে ওই হচ্ছে যে কি আপনি আপনি বলছিলেন যে আপনি একই চ্যাপ্টার দুইবার শেয়ার করেছেন, তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা তো শেয়ার করেন নাই, তাহলে আমরা প্রিন্ট আউট দিয়ে রাখতাম আর কি, আজকে শেয়ার করলাম। না, ফার্স্ট চ্যাপ্টারটা আমি শেয়ার করছি, আমি পরে শেয়ার করছি, আমার ভুল হয়েছিল সেটা আমি বলেছিলাম প্রথমে ক্লাসের শুরুতে, ও মনে হয় আপনি আচ্ছা, ছিলেন না। পরে শেয়ার করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সে কারণে ওই যে প্রথম ভুলে আমি সেকেন্ড চ্যাপ্টারটা আগে শেয়ার করে দিয়েছি, সে কারণে সেকেন্ড চ্যাপ্টারটাই আজকে পড়াইছি, ও ফার্স্ট আচ্ছা চ্যাপ্টারটা আচ্ছা। পড়াইতে পারি নাই। ফার্স্ট চ্যাপ্টারটাই আগামী পরশু এখানে দিন পড়াবো আর কি। স্যার এই চ্যাপ্টারে 10টা এমসিকিউ আছে স্যার, এগুলি ভাই উত্তর 9:30 শুরু করা যায় না? সরি, বুঝি নাই। হ্যাঁ, বলছি স্যার 9:30 তে এই স্টার্ট করলে চ্যাপ্টারে ভালো হয় 10টা মনে হয়। এমসিকিউ আছে। ভাইয়া একজন বলেন, 9:30 একজন করা বলেন। যায় না? 9:30 স্টার্ট করা যায় না ক্লাসটা? 9টায় অবশ্যই স্টার্ট করা যেত যদি রোজা না হতো, কারণ হচ্ছে সবাই না, নামাজ বেশিরভাগই পড়তে হচ্ছে, দেরি হয়ে যায়, নামাজ পড়ে হ্যাঁ পড়ে তো হ্যাঁ দেরি হয়ে তারাবি যায়। আমরা হয়তো, তারাবি পরে আস্তে আস্তে আমাদের তারা 10:45 হ্যাঁ হয়ে যারা যায়, 9টা আমরা 45 হয়ে মুসলিম যায়। আছি তারা সবাই তো তারাবি পড়েন, আমি যদিও মাঝে মাঝে ফাঁকিবাজি দিই, কিন্তু বেশিরভাগই হচ্ছে তারাবি পড়েন। তো 10টার আগে সাধারণত কোথাও তারাবি শেষ হয় না, 9:30 বেজে যায়, 9:30 9:40, তো এসে তো ক্লাসে জয়েন করতে পারবে না, সে কারণে হচ্ছে 10টা, না হয়তো আমি 9টাই দিতাম। 10টাই ভালো। রোজার কারণে 10টাই একটা থাকবে, কারণ সাজেশন ছিল। এটা না হয় এটা মানে মেনটেন করা কঠিন হবে আর কি। ভাইয়া জি জি আমি স্বাগত ভাই, একটা সাজেশন ছিল। জি জি আমাদের আগে ওই এটা হচ্ছে লেটার আমাদের যে গ্রুপটা আছে, জি ঠিক জি আছে, হ্যাঁ এটা তো হচ্ছে ফেসবুক গ্রুপ, আমার মনে হয় একটা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে সুবিধা। অনেকেই গ্রুপে অনেক সময় দেখে না মেসেজ গুলো। আসলে আমি তো আসলে কোনো কোচিং সেন্টার চালাই না, আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে হেল্প করার জন্য ভেরি নমিনাল একটা ফিস নিয়ে আমি আসলে ক্লাসগুলো নিচ্ছি, বা আমি শীট বসে বসে বানাইছি। তো এটা ওই যে মেসেঞ্জার গ্রুপ মেনটেন করা, মানে এতগুলো মেনটেন করা আমার জন্য কঠিন, সে কারণে আমাকে একটু হেল্প করবেন, এই গ্রুপটা আপনারা মাঝে মাঝে ফলো করবেন, আর আমি তো ইনস্ট্রাকশন দিয়ে দিই, সবাইকে ট্যাগ করে দিই, সবাইকে ট্যাগ করে দিলে আপনারা তো পাচ্ছেনই। আর হচ্ছে কি ওই ক্লাস তো আগে থেকে ডিক্লেয়ার করে দিই কোন সময় ক্লাস হবে, সেটা আগে থেকে দিয়ে আমি ট্যাগ করে দিই, আমার মনে হয় না মানে আপনারা কোনো প্রবলেম ফেস করবেন, এই জন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপের দরকার আছে। ভাইয়া আপনি যেভাবে মেনটেন করতেছেন এটাই ঠিক আছে, আলাদা করে আর গ্রুপ খোলার দরকার নেই, তখন কনফিউশন আমার হয়ে কষ্ট যাবে দেয়, অনেক আমার তো বেশি। আসলে আমি তো আপনাদের মতোই ব্যাংকে কাজ করি, আপনি বুঝতে পারতেছেন প্রেশার তো আছেই, তো এতগুলো ম্যানেজ করা না আমার না, জন্য আসলে আপনি যে ডায়াগ্রামটা ফলো করতেছেন ভাইয়া, দ্যাটস পারফেক্ট, আমার মনে হয় আর দরকার নাই। কারণ হ্যাঁ ওই হ্যাঁ গ্রুপটা ওখানে নোটিফিকেশন চলে আসে, আপনি কোনো কিছু এত দিলে গ্রুপের তো ই আসলে করলে চলে, দরকার নেই। হ্যাঁ তো গ্রুপের আসলে দরকার নাই, আমার মনে হয় না দরকার আছে। সেটাই, এবং এই গ্রুপটা থাকলো ভবিষ্যতেও থাকলো, কোনো ডিলিট মানে করা আপনি দরকার একটু হলো না। ট্যাগ করে দিলে ভালো হবে আর কি, ট্যাগ দিলে আমি তাহলে প্রত্যেকটা পোস্টে যেটাই নোটিফিকেশন ইম্পর্টেন্ট ভাইয়া পোস্ট ওই আমি যে সবাইকে হ্যাঁ জানাই। হ্যাঁ, ট্যাগ দিয়ে এমসিকিউ দিলে এমসিকিউ গুলো কি সলভ করা যায় কিনা? দেখেন আপনি আগে এই জিনিসটা বুঝছেন কিনা, এই পুরো চ্যাপ্টারটা পড়ার পরে আপনি যদি এমসিকিউ গুলো না পারেন তার মানে আপনি চ্যাপ্টারটা বোঝেন নাই। আপনি আগে কি করবেন, এই জিনিসটা বুঝবেন, পুরো চ্যাপ্টারটা পড়বেন, তারপরে যেটাই আসুক সেটাই আপনি স্যার পড়বেন। এমসিকিউ গুলি অনেকটা গুগলির মতো, মানে আমার মনে হয় যে হ্যালো বাইরেটাই হয়ে যাবে এরকম, মানে খুব কনফিউশন লাগে। আপনি তো আগে তো বুঝতে হবে ভাইয়া,
আপনি আগে জি জি চ্যাপ্টারটা বুঝতে হবে। আমি যে এই যে পয়েন্ট গুলো আলোচনা করছি, আপনি যদি বুঝতে না পারেন তাহলে তো কি এমসিকিউ ওই যে আমাদের ক্লাস 9-10 যে আমরা যেভাবে এমসিকিউ মুখস্থ করতাম, তো সেভাবে তো মুখস্থ করতে হবে। মুখস্থ করলে তো পারবেন না, এই মুখস্থ করার বয়স তো আপনার নাই। আপনার এখন হচ্ছে বোঝার সময়, বুঝবেন, এমসিকিউ এর দাগাই দিবেন যদি আসে। কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, এটা নিয়ে টেনশন না করে আপনি ওই কোশ্চেন গুলা পড়ে যান। জি হ্যালো পারভেজ ভাই, আমি জি বলতেছি শুনতে ওই পাচ্ছি। লেটার আর সিবি রাইটিং গুলো একটু দেখলে ভালো হতো মনে হয় আমাদের জন্য। আপনি তো ওই চ্যাপ্টারে এখন আসেন না ভাইয়া, আমি তো জাস্ট ফার্স্ট ক্লাস করাচ্ছি। আপনি হ্যালো আমি তো বললাম মানে মানে আপনারা কিন্তু রেলেভেন্ট কোশ্চেন করেন কিন্তু না, কারণ অনলাইন কোশ্চেন তো অনেকেই সবাই এখানে অনেকেই আছে, ওয়ান টু ওয়ান ক্লাস নিচ্ছি না। হ্যাঁ জি সাখাওয়াত ভাই, জি হ্যালো, হ্যাঁ জি শুনতে পাচ্ছি আমি আপনার কথা। তানভীর বলছি। জি আচ্ছা, ভাইয়া শুনতে আমি পাচ্ছি। একটা আমার কোশ্চেন আমার করতে আমার যাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে যে আমার জুম মিটিং কিন্তু আর 5 মিনিটস মানে বাকি আছে। আমাকে জুম আউট করে দিবে, হ্যাঁ, কারণ আমি আমি আমার আমি 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 হ্যাঁ ফার্স্ট কোশ্চেন হ্যাঁ করছি এবং শেষ করে দিব। মানে হ্যাঁ হ্যাঁ সেটা sure। হচ্ছে যে আমি তো প্রথম পার্টিসিপেট করছি 6টা সাবজেক্ট। হ্যাঁ, তো আচ্ছা আমাদের হাতে সময় নেই। বিজনেস কমিউনিকেশনটা কম্পারেটিভলি অনেক ইজি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনি কি বাকি 5টা ক্লাস কি আপনি নিবেন জুমে? হ্যাঁ বাকি বাকি আমি তো 5টা এই যে সাবজেক্ট? আজকে আপনার এই যে বুধবারে একটা হবে, তারপরে শুক্র শনিবার 2টা, 4টা ক্লাস অলরেডি উনি মনে আপনাদের হয় বইতে না দিয়ে না পাঁচটা দেবো। না, আমি সাবজেক্টের বুঝাইতে কথা পারিনি। জানতে বাকি চাচ্ছেন, সাবজেক্টের হ্যাঁ কথা জানতে 5টা চাচ্ছেন। সাবজেক্ট। ও না, অন্য সাবজেক্ট তো আমি নিচ্ছি না ভাই, এগুলা আসলে রেডি করা, এই নোট রেডি করা কিন্তু আচ্ছা, অনেক সময় লাগে। আমি না রাইট। সেটা কেউ অলমোস্ট আছে আমাকে জেনে 20 মানে 15-20 দিন সময় দিয়ে, মানে 15 দিন তো আর একসাথে সময় দিতে পারি না, 1-2 ঘন্টা করে সময় দিয়ে নোটগুলো বানিয়েছি, হ্যাঁ, সব তারপরে আমি সব ক্লাসগুলো নিচ্ছি, সাবজেক্টের উপর বুঝছেন। ভার্চুয়াল এই যে আপনার মিটিং হচ্ছে, এই ধরনের ক্লাস হচ্ছে, এরকম অনেক আছে, গ্রুপ আছে, আপনারা হয়তো ওখানে অ্যাড করতে হতে পারে। সেটাই, আমি একটাই নিচ্ছি ওকে, আপাতত। থ্যাংক আমি ইউ, সামনে থ্যাংকস আরেকটা সাবজেক্ট নিয়ে কাজ করব, তখন হয়তো আপনাকে বলবো, আপনাদেরকে বলবো আর কি। আপাতত বিজনেস কমিউনিকেশনটাই নিচ্ছি। ভাইয়া পরীক্ষার আগে কি নিবেন নাকি পরে থ্যাংক ইউ। চিন্তা করছেন? আপনাদের একটা ক্লাস আমি রিজার্ভ রেখে দেবো পরীক্ষার আগের জন্য, ওই না আপনাদের না, বলছি না আমি অন্য কোনো সাবজেক্ট কি আপনি ভাবছেন যে আপনি পড়াবেন? আমি ভাবছি একটা সাবজেক্ট নিব যেটাতে আমি ভালো। আমি আসলে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এর স্টুডেন্ট, বিবিএমবিও আমার ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, সাথে আছে মার্কেটিং মাইনর হিসেবে। তো সে কারণে আমি ওই যে ফাইন্যান্সিয়াল গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যে সাবজেক্টটা আছে, ওটা নিয়ে আর প্ল্যান করতেছি, কিন্তু এখন আমি শিওর না, যদি নিয়ে আমি আপনাদেরকে বলবো আর কি। অনেক কষ্ট করে ভাইয়া 3টা রেজিস্ট্রেশন করেছি, লেটস সি কি হয়, তারপর দেখা যাবে কি হবে। আগে 3টা আমি দিয়ে আমি নেই এক্সাম। করতে পারলে অবশ্যই হাফেজ। জানাবো। এটা আসলে মানে আপনার নিজে বুঝে আর অন্যকে বোঝানোর জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। আমি আপনাকে বোঝানো ডিফারেন্ট। কিন্তু আর আমি বোঝা কিন্তু এক না। তো এর জন্য কিন্তু প্রিপারেশনের দরকার আছে। পড়াশোনা তো অনেক আগে করে আসছি, তো এরপরে আবার নোট না না, বানানো আপনি কিন্তু কিন্তু খুব ইজি করে বোঝাচ্ছেন ভাইয়া, এই জন্য আমরা চাচ্ছি যে আপনি আদার্স কোন একটা সাবজেক্ট নিলে আমাদের জন্য খুব ইজি হতো আর কি। মানে যেমন বিজনেস কমিউনিকেশন নিয়ে মনে হচ্ছে যে না এটা আসলে পারা যাবে, ঝামেলা হবে না, পারবো, রাইট। যেমন আপনি বোঝালেন। তো আচ্ছা এই জন্য আর কি আমরা চাচ্ছিলাম যে আপনি অন্য কোন একটা সাবজেক্ট নিলে আসলে যে ভালো হয় মনিটরি যেটা আমাদের ওটা জন্য। পড়াতে পারলে ভালো হতো, এটা ওকে, আমার আই মনে উইল হয় না ট্রাই মাই কঠিন বেস্ট। হবে। আমি আপনার সাজেশনটা অ্যাপ্রিশিয়েট করছি, এবং ভালো লাগছে। আপনি মানে টাচে থাকেন, না আমি আপনার যদি তো করে 7টা থাকি। ক্লাস নিতে 7 দিন লাগবে, তারপর তো আপনি আরেকটা করতে পারবেন। হ্যাঁ আমি করব, কিন্তু আসলে নোটটা বানাইতে হবে আমাকে। আপনাদেরকে তো আমি একটা বই ধরে দিতে পারবো না যে এই বইটা পড়েন, কারণ আমি আপনাদের তো ভাই গুছিয়ে দিতে আপনি পারবো। ট্রাই করলে পারবেন, আপনি একটু ট্রাই করেন, আপনি পারবেন। জি ভাইয়া, তাহলে একটু ভালো হয়। আপু যে কথাটা বলতেছে আমি প্রথম থেকে বলছিলাম, যদি আরো 2-1টা সাবজেক্ট করাতে পারেন তাহলে আমাদের খুব হেল্প হয় ভাইয়া। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সবাই আর অলরেডি 2 মিনিট বাকি আছে, আমাকে জুম আউট করে দিবে, আপনাদেরকেও সবাইকে আউট করে দিবে। তার আগে আমি কিন্তু ঠিক বিদায় আছে ভাইয়া, থ্যাংক বিদায় ইউ নিচ্ছি। ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে জয়েন করার জন্য। আজকে আপনাদের ফার্স্ট ক্লাস ছিল। খুবই আমি আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। যদি না কোনো কিছু না জি জি বুঝেন ভাইয়া, তাহলে থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে একটু আলোচনা করেন। আর আপনাদের পরবর্তী ক্লাস হবে পরশুদিন, মানে বুধবার ঠিক সেম টাইমে, বুধবার সেম 10টায়। সময়। জি জি, আচ্ছা জি জি, আপনি মানে জুম ফার্স্ট লিংক চ্যাপ্টার। আবার দিবেন। ক্লাসগুলি কি রেকর্ড থাকবে নাকি স্যার? ক্লাসগুলা আমি রেকর্ড দিয়েছি, অনেক সময় আমার রেকর্ড বন্ধ করে দিয়েছি মাঝখানে, যদি হলে আমি দিয়ে দিব। আমার ওই যে ফার্স্ট ব্যাচের ক্লাসটা রেকর্ড আছে, ওইটা হয়তো আপনাদের আমি দিয়ে দিব। কিন্তু রেকর্ড করলে হয় কি, ওই যে নয়েজ সৃষ্টি হয়, বুঝছেন, মানে ক্লাসে নয়েজ হয়, আপনাদের কাছে নয়েজ যায়, তো সে কারণে আমি রেকর্ডটা অফ করে দিই। যদি থাকে আমি 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 আমার আগের ক্লাসের রেকর্ডটা আছে, ওইটা আমি দিয়ে দিব। আর যদি এইটা যদি ভালো হয় তাহলে এটা দিব আর কি। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ঠিক আছে, অফিস থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য এখান থেকে বিদায়। ঠিক আসসালামু আছে, আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। জি থ্যাংক ইউ, জি, আসসালামু আলাইকুম।